আসসালামু আলাইকুম। রাসায়নিক পরিবর্তন দ্বিতীয় পার্টের ক্লাসের জন্য সবাইকে স্বাগতম। কোথায় আপনারা? রোজ 8টার সময় ক্লাস শুরু হয়, আপনাদের তো একটু কমন সেন্স থাকা উচিত যে না ঠিক 8টার সময় আমি একবার যদি একটু অ্যাক্টিভ থাকি তাহলে আমি সঙ্গে সঙ্গে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো। সবাই রোজ 8টার সময় অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, রোজ 8টার সময় যেহেতু ক্লাস হয়, এখন পর্যন্ত একদিনও এরকম হয় না যে 8টার ক্লাস 9টায় হয়েছে বা 8টার ক্লাস 7:30টায় হয়েছে, এরকম তো হয় নাই। প্রত্যেক দিনে 8টায় বা 8:10-এ 5 মিনিট 6 মিনিট লেট হয়, কিন্তু ক্লাস তো শুরু হয়, তাই না? তো একটু 8টার সময় কষ্ট করে অ্যাক্টিভ থাকবেন, ক্লাসগুলো দেখবেন, করবেন। আমাদের কিন্তু ক্লাস তো শুরু হয়, তাই না? আমাদের কিন্তু এই আগামী সপ্তাহে ইনশাল্লাহ সিলেবাস শেষ হয়ে যাবে, বুঝছেন? আইসিটি ক্লাস বলেন, তারপরে হচ্ছে আপনার বাংলা ক্লাস বলেন। বাংলা ক্লাস আগামী সপ্তাহে আসতেছে 23 তারিখে, বাংলা ক্লাস 23 তারিখে হবে। হ্যাঁ, আজকে রুটিন দিয়ে দেব এবং আপনারা একটু পরীক্ষা দেবেন। আপনাদের একটা প্রবলেম আমি দেখতেছি, মানে প্রবলেমটা আপনাদের না আমাদের, যে আমরা ডেইলি এক্সামের কোশ্চেনগুলো করতে পারতেছি না। মানে লাস্ট কয়দিন মনে হয় 4টা ডেইলি এক্সাম হয়নি। এর কারণটা হচ্ছে মানে আমাদের প্রশ্নকর্তা একজন, তো দেখা যায় কি যে একটা প্রশ্ন করতে কিন্তু অনেক টাইম লাগে। তো ওই এক্সাম ব্যাচের প্রশ্ন করতে করতে দেখা যায় যে এত সময় চলে যায়, তারপরে আর এদিকে আর আসলে টাইম দেওয়া হয় না। বাট আপনারা টেনশন করেন না, আপনাদের এই যে কেমিস্ট্রির যে কেমিক্যাল চেঞ্জ, এর আগে যে ফার্স্ট পার্ট যেটুকু ক্লাস করাইলাম এইটুকু তো এক্সাম নেওয়া হয় নাই। তবে এই যে আজকের ক্লাস করানোর পরে কেমিক্যাল চেঞ্জের একটা পরীক্ষা হবে, 2টা ক্লাস মিলাই একটা পরীক্ষা হবে পুরো অধ্যায়ের উপরে। তারপরে কনিক্সের একটা পরীক্ষা হবে, আবার পুরোটাই মিলে পরীক্ষা হবে, কনিক্সের পুরোটাই পরীক্ষা হবে। একটু লিখে রাখেন দরকার হলে খাতায়, যে কনিক্সের একটা ফুল এক্সাম আসবে, ফুল চ্যাপ্টার নিয়ে, কনিক্সের ফুল চ্যাপ্টার নিয়ে একটা এক্সাম হবে 30 নম্বরের। আর হচ্ছে আপনার কেমিস্ট্রি মানে কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তনের ফুল চ্যাপ্টার থেকে একটা পরীক্ষা হবে। আর ফিজিক্স সেকেন্ড পেপার 10ম অধ্যায় মানে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের পরীক্ষা হবে। এই 3টা পরীক্ষা আপনাদের ডিউ আছে, এই 3টে পরীক্ষা হবে এবং এই কোশ্চেন আমি নিজ হাতে করব। সো মনে রাখবেন যে কোশ্চেনের অবস্থা কিন্তু খারাপ থাকবে, মানে অবস্থা বলতে কি আপনাদের অবস্থা খারাপ থাকবে। এই সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা এসি কিনে দেন, আর কি কব। ব্রাজিলের সাপোর্টারগুলো কই আজকে? ব্রাজিলের সাপোর্টারগুলো তো পাইতেছি না। মুনির ইসলাম সালাম দিছে। আমার বউ আমার ভিডিওতে সালাম দেয় এসে, ওয়ালাইকুম আসসালাম বউ। তারপরে রোকেয়া তাসনিম, তারপরে নাহিদ, খেয়া পায়েল হচ্ছে কি, পায়েল একটা অতিথি পাখি, কখনো আসে কখনো যায়, এরকম একটা অবস্থা। মানে আজকে মনে হয় বৃষ্টি বাদল, এই জন্য আজকে ক্লাস করতেছে, মন ভালো আছে তাই। ফাহমিদা নুসরত মৌরিন, ওয়ালাইকুম আসসালাম আপু। ইকরা জাহান, ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। খাদিজা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। সুস্মি, ওয়ালাইকুম আসসালাম। এই যে সুস্মি এও একজন অতিথি পাখি, ক্লাস করে তো করে না। এই যে বাঁধন হচ্ছে অতিথি পাখি লাইট না, সরি, অতিথি পাখি প্রো, ঠিক আছে? মানে সে ক্লাস করে কয়দিন, আবার কয়দিন করে না। আমার বউ তো পরিবেশ গরম করবেই, স্বাভাবিক। বউ গরম করবে না তো কে গরম করবে? এগুলো তো বুঝতে হয়। পরিবেশ রেকর্ড দেখলে ভালো, সুস্মিতা, রেকর্ড দেখলে ভালো। এই যে রিচিরে অনেকদিন পর দেখতেছি। এই যে বাঁধন, তোমার মনটাই হচ্ছে যে একটা নষ্ট মন, ঠিক আছে? তুমি সব কিছু দেখালে নেগেটিভ নিয়ে যাও। আমি বলছি কি, বউ গরম করবে পরিবেশ। বউরা কি করে? চিল্লি বেশি করে, তাই না? বউরা কি করে? চেঁচামেচি বেশি করে, কার সঙ্গে? স্বামীর সঙ্গে। তো বউ গরম করবে না তো গরম করবে কে? আচ্ছা, আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম মনে আছে সবার? আশা করি মনে আছে।
তো আজকে আমরা পড়বো রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থার বেসিকটা আপনাকে ভালো করে বুঝতে হবে একটু, হ্যাঁ। বই গেল কই কেমিস্ট্রি, আজকে বই দেখে দেখে পড়াবো। ফার্স্ট পেপার ওই যে মামা, ওই যে ওইখানে। ও হ্যাঁ হাজার ফার্স্ট পেপার দেখ, আছে তো ওখানে। ওকে, হ্যাঁ নুর আলম ব্রাজিলের সাপোর্টার চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। ভাল লাগে ব্রাজিলের সাপোর্টারগুলো দেখলে ভাল লাগে, কারণ হ্যাঁ যে আর্জেন্টিনা, এই তো গুড, ঈশ্বরতে গুড। ব্রাজিল আর্জেন্টিনার জার্সি কেনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টিনা যদি জিতে, মানে এবার যদি কাপ জিতে, তাহলে আমি প্রত্যেকটা, মানে যারা যারা চান্স পাবি তাদের প্রত্যেকটা নিয়ে মনে কর যে 3 স্টার রেস্টুরেন্টে খাইতে যাবো, 3 স্টারে। অবশ্য খেলার অনেক দিন বাকি, তখন তোরাই কবি যে, তখন তোদের খোঁজ খবরও থাকবে না, তোরা আমার চিনবিও না। আচ্ছা ওকে, রাসায়নিক সাম্য অবস্থা, হাতে সবাই খাতা কলম নেন। রাসায়নিক সাম্য অবস্থা, রাসায়নিক সাম্য অবস্থা। খেয়াল করেন, আমরা একটা উভমুখী বিক্রিয়া ধরতেছি যে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, আবার বি থেকে এ উৎপন্ন হচ্ছে। কথাটা বুঝেন, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, বি থেকে এ উৎপন্ন হচ্ছে। এখন এই যে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটা হচ্ছে একটা সম্মুখমুখী বিক্রিয়া। এখন প্রত্যেকটা বিক্রিয়ার কি আছে? বিক্রিয়ার হার আছে। গত ক্লাসে বলছিলাম বিক্রিয়ার হার সম্পর্কে। তাহলে ধরলাম যে এই বিক্রিয়ার হার আর এফ, বিক্রিয়ার হার কি আর এফ। এমনিতে আমরা আর দ্বারা কি বুঝাই? বিক্রিয়ার হার রেট, আর এফ দ্বারা বুঝাই ফরওয়ার্ড। তাহলে আর এফ দ্বারা বুঝায় রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশন মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার। আর এফ দ্বারা কি বোঝাচ্ছে? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখমুখী বিক্রিয়ার হার। আবার খেয়াল করো যে বি থেকে এ উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? বি থেকে এ। তাহলে এটা দ্বারা এটাকে আমরা, এটার হারটাকে আমরা আর বি দ্বারা প্রকাশ করলাম। মানে বি থেকে যে এ উৎপন্ন হচ্ছে, এটার হারটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? আর বি। আর বি মানে হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখন একটা বিক্রিয়া কখন সাম্য অবস্থায় পৌঁছাবে? কথাটা বুঝো, এই প্রশ্নটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে একটা বিক্রিয়া কখন সাম্য অবস্থায় পৌঁছায়। তো মনে রাখবা, যখন ফরওয়ার্ড রিয়াকশনের হার বা সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, তখন আমরা বলবো যে না, ওই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাইছে। এবং সাম্য অবস্থায় পৌঁছাইছে, হ্যাঁ। আর সাম্য অবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা থাকে না, এই কথাটা মাথায় রাখবা। সাম্য অবস্থার উপরে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব আছে, কিন্তু প্রভাবকের কোনো ভূমিকা নাই। ওকে, আচ্ছা, এখন আমি একটা ডাটা দিচ্ছি, হ্যাঁ, একটা ডাটা দিচ্ছি, তোমরা আমাকে একটু দেখে বলো তো যে বিক্রিয়াটা কখন সাম্য অবস্থায় পৌঁছাইছে। আমি একটা ডাটা দিই, হ্যাঁ। তো এটা হচ্ছে টাইম, আর এর পাশে হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনমাত্রা। কনসেন্ট্রেশন মানে কি? ঘনমাত্রা। তো টাইম হচ্ছে মনে করো 0 সেকেন্ড, 0 সেকেন্ড যখন, আচ্ছা, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এটা হচ্ছে এর ঘনমাত্রা, এটা হচ্ছে বি এর ঘনমাত্রা এই বিক্রিয়া অনুসারে, হ্যাঁ। খেয়াল করো, এই মনোযোগ সহকারে খেয়াল করো কিন্তু, হ্যাঁ। তো 0 সেকেন্ড সময়, টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময় এর ঘনমাত্রা 10 মোলার, বি এর ঘনমাত্রা 0। টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময় এর ঘনমাত্রা 8 মোলার, বি এর ঘনমাত্রা 2। টি ইকুয়াল টু 4 সেকেন্ড সময় এর ঘনমাত্রা 6, বি এর ঘনমাত্রা 4। টি ইকুয়াল টু 6 সেকেন্ড সময়ে এই এর ঘনমাত্রা 5, বি এর ঘনমাত্রাও 5। টি ইকুয়াল টু 8 সেকেন্ড সময়ে এর ঘনমাত্রা 6, বি এর ঘনমাত্রা 4। টি ইকুয়াল টু 10 সেকেন্ড সময়ে এর ঘনমাত্রা 6, বি এর ঘনমাত্রা 4। টি ইকুয়াল টু 12 সেকেন্ড সময়ে এর ঘনমাত্রা 6, বি এর ঘনমাত্রা 4। দ্য কোশ্চেন ইজ হিয়ার যে রিয়াকশনটা কখন সাম্য অবস্থায় পৌঁছাইছে? কথাটা একটু বুঝো, রিয়াকশনটা কখন সাম্য অবস্থায় পৌঁছাইছে?
আমাকে একটু উত্তর দাও, এইখানে যে টাইম দেওয়া আছে না, এই টাইম অনুসারে বলো যে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা কখন সাম্য অবস্থায় পৌঁছাইছে, একটু বলো তো বিক্রিয়াটা কখন সাম্য অবস্থায় পৌঁছাইছে। 8 সেকেন্ডে, ফায়াজ রহমান ফারাবি লিখছে 8 সেকেন্ডে, ভেরি গুড। আর কেউ? আট সেকেন্ড, সুস্মিতা সুস্মিও 8 সেকেন্ড। আর কেউ? ইকরা জাহান লিখছে 6 সেকেন্ডে, ইয়েস, এরকম একটা অ্যান্সার চাচ্ছিলাম। ছয় সেকেন্ড, আচ্ছা অনেকেই লিখছে 6 সেকেন্ড, ইয়েস। যারা 6 সেকেন্ড লিখছো এদেরকেই আমি খুঁজতেছিলাম। দেখো আসলে তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার করি। আসলে এই বিক্রিয়াটা 8 সেকেন্ডে তোমার সাম্য অবস্থায় পৌঁছাইছে। তো খেয়াল করো, সাম্য অবস্থায় পৌঁছালে হয় কি যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। অর্থাৎ এই এ থেকে বি উৎপন্ন হওয়ার যে হার, এ থেকে বি উৎপন্ন হওয়ার হার এবং বি থেকে এ উৎপন্ন হওয়ার হার, দুই হার কি হয়ে যায়? সমান হয়ে যায়। দুই হার যদি সমান হয়ে যায় তখন একটা জিনিস চিন্তা করো যে এই এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, বি এর ঘনমাত্রারও কোনো পরিবর্তন হবে না। কীরকম? সিম্পল একটা জিনিস চিন্তা করো, মনে করো আমার কাছে 150 টাকা আছে, এই যে মাহিন ভাইয়ের কাছে আছে কত? 150 টাকা। আর মনে করো আমাদের নূর আলমের কাছে আছে 100 টাকা। হ্যাঁ, নূর আলমের কাছে আছে 100 টাকা। এখন আমি কি করলাম, এই মাহিন ভাইয়া কি করলো, নূর আলমকে 100 টাকা দিল। আবার নূর আলম কি করলো, নূর আলম মাহিন ভাইয়াকে 100 টাকা দিল। এখন বলো তো নূর আলমের কাছে কয় টাকা আছে আর আমার কাছে কয় টাকা আছে? একটু চিন্তা করো তো, নূর আলমের কাছে কয় টাকা আছে আর আমার কাছে কয় টাকা আছে? দেখো তো দুইজনের দেওয়ার এবং হারটা কেমন। দুইজনে, মাহিন দেশে কত? নূর আলমকে 100 টাকা, নূর আলম মাহিনকে দেশে 100 টাকা। তাহলে দুইজনের দেওয়ার হার সেম, দুজনের দেওয়ার হার সেম। কিন্তু দেখো তো আদান প্রদান হইলেও এখানে আমার 150 টাকায় কি কোনো চেঞ্জ আসছে? আসে নাই, কারণ আমার কাছে 150 টাকা ছিল, আমি নূর আলমকে 100 টাকা দিছি, আবার নূর আলম আমাকে আবার কয় টাকা দিচ্ছে? 100 টাকা দিচ্ছে। তাহলে আমার তো সেই 150 টাকাই থাকলো। তাহলে একটা জিনিস চিন্তা করো, দেখো আমাদের লেনদেনের হার সেম, এবং লেনদেনের হার সেম থাকার কারণে আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু কারোই চেঞ্জ হয় না, চেঞ্জ হয় নাই। ঠিক তেমনি খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যখন বিক্রিয়াটা 8 সেকেন্ডে পৌঁছাইছে, 8 সেকেন্ডে পৌঁছানোর পরে দেখো এই এ ভেঙে বি উৎপন্ন হচ্ছে, আবার বি ভেঙে এ উৎপন্ন হচ্ছে, কিন্তু দুইজনের হার সমান হয়ে যাওয়ার কারণে এই এর ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না, বি এর ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে সাম্য অবস্থায় ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, ঘনমাত্রা স্থির হয়ে যায়। মানে ঘনমাত্রা কি হয়ে যায়? সাম্য অবস্থায় ঘনমাত্রা স্থির হয়ে যায়। এইটুকু আমরা শিখলাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এবং এখানে অনেকেই ভুল করে যে প্রশ্নটা এরকম আসে যে সাম্য অবস্থায় নিচের কোনটি ঘটে না। তো এই জিনিসটা অনেকেরই মাথায় থাকে না, বা এরকম প্রশ্ন হয় যে সাম্য অবস্থায় নিচের কোনটি ঘটে। তো মাথায় রাখবা যে সাম্য অবস্থায় ঘনমাত্রা স্থির হয়ে যায়, ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের হার কি থাকে? সেম থাকে। ফরওয়ার্ড রিয়াকশনের হার এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের হার সেম থাকে। কথা বুঝতে পারছো? এই তো বিক্রিয়াটা কখন পৌঁছেছে সাম্য অবস্থায়? 8 সেকেন্ডের সময় পৌঁছাইছে। বুঝতে পারছো? তার মানে আমরা এটুকু শিখলাম যে ঘনমাত্রা যদি সেম থাকে, দেখো এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা দুজনের ঘনমাত্রা সমান আছে, তার মানে এই না যে তারা সাম্য অবস্থায় পৌঁছাইছে। যখন ঘনমাত্রা স্থির হয়ে যাবে তখন কিন্তু সাম্য অবস্থায় পৌঁছাইবে। দেখো এই 8 সেকেন্ডের পর থেকে যত সময় গেছে, 10 সেকেন্ড 12 সেকেন্ড যত সময় গেছে, কোনো সময় কি এদের ঘনমাত্রা পরিবর্তন হয়েছে? কোনো সময় কিন্তু এদের ঘনমাত্রা পরিবর্তন হয়নি। এখন ঘনমাত্রা স্থির হয়ে গেছে, তোমরা অনেকেই ভাবতে পারো যে বিক্রিয়াও মনে হয় শেষ, বিক্রিয়াও আর চলবে না। না ভাইয়া, ঘনমাত্রা স্থির হয়ে গেলেও বিক্রিয়া চলতে থাকবে। তার মানে সাম্য অবস্থায় কি বিক্রিয়া চলে নাকি চলে না? বিক্রিয়া চলে। কীরকম দেখো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই যে নূর আলম আর মাহিন কি করতেছে? 100 টাকা করে লেনদেন করতেছে। মানে আমার কাছে 150 টাকা আছে, নূর আলমের কাছে 100 টাকা আছে। আমি নূর আলমকে 100 টাকা দিচ্ছি, নূর আলম আবার আমাকে 100 টাকা দিচ্ছে। আমি নূর আলমকে 100 টাকা দিচ্ছি, ও আবার আমাকে 100 টাকা দিচ্ছে। তার মানে দেখো দুজনের আদান প্রদান কিন্তু চলতেছে, কিন্তু টোটাল অ্যামাউন্ট কি চেঞ্জ হচ্ছে? টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না। ঠিক সেম এই বিক্রিয়ায় 8 সেকেন্ডের পরে এই কাহিনীগুলো ঘটছে।
8 সেকেন্ড থেকে এই কাহিনীগুলো শুরু হয়েছে, যে এ যে পরিমাণ ভাঙতেছে, এই এ বিক্রিয়ক যে পরিমাণ ভাঙতেছে, বি বিক্রিয়ক ঠিক একই পরিমাণ এ উৎপন্ন করতেছে। এই জন্য এর ঘনমাত্রা চেঞ্জ হবে না, বি এর ঘনমাত্রা কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে আমার সঙ্গে সঙ্গে মনে মনে বলো, সাম্য অবস্থায়, কি বলতেছি, সাম্য অবস্থায় ঘনমাত্রা স্থির হয়ে যায়। কার কার ঘনমাত্রা স্থির হয়? বিক্রিয়ক এবং উৎপাদ। কথা কি বোঝা গেছে? দুইটা বিক্রিয়ার হার কি হয়? সমান হয়। বিক্রিয়া চলে কি চলে না? বিক্রিয়া চলে। সাম্য অবস্থায় প্রভাবকের সাম্য অবস্থায় প্রভাবকের কোনো প্রভাব আছে কি নাই? নাই। সাম্য অবস্থায় প্রভাবকের কোনো প্রভাব নাই। এই জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই? এই বাচ্চারা, এই জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই? বোঝো নাই? এই ঈশ্বর, তুমি বুঝো নাই? বুঝছো? জাকিয়া বুঝছো, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা বুঝছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, এখন এখান থেকে গ্রাফ আসবে, এখান থেকে গ্রাফ আসবে, গ্রাফ মানে গ্রাফ আসতে পারে। তো আমরা 3টা গ্রাফ পড়বো এখানে, রাসায়নিক সাম্য অবস্থার 3টা গ্রাফ আছে। তো খেয়াল করো, একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করো। এই যে এ থেকে বি উৎপন্ন হবে, আবার বি থেকে এ উৎপন্ন হবে, এ থেকে বি উৎপন্ন হবে, আবার কি বি থেকে এ উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের হার, ব্যাকওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখন সিম্পলি চিন্তা করো, টি ইকুয়াল টু যখন 0 সেকেন্ড হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা কি থাকে? সর্বোচ্চ থাকে, কারণ বিক্রিয়াটা এখনো শুরু হয়নি। টি ইকুয়াল টু 0 সেকেন্ড মানে কি? যে বিক্রিয়াটা এখনো শুরু হয়নি। তখন বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ আর উৎপাদের ঘনমাত্রা কি তখন? সর্বনিম্ন, মানে আমরা 0 বলতে পারি। আচ্ছা, টি ইকুয়াল টু যখন তোমার মনে করো যে, ধরো যে আস্তে আস্তে সময় যাচ্ছে, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, এরকম সময় যাচ্ছে, তো সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়? কমতে থাকে, আর উৎপাদের ঘনমাত্রা কি হয়? বাড়তে থাকে। তো খেয়াল করো, আমাদের এই যে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষ বরাবর আমরা নিলাম কি? ঘনমাত্রা। ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটে প্রকাশ করি, সি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি না, কারণ ঘনমাত্রা ইংরেজি কি? কনসেন্ট্রেশন, তাই না? কনসেন্ট্রেশন, এটা হচ্ছে ঘনমাত্রার ইংরেজি। তাহলে ঘনমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে ওয়াই অক্ষ বরাবর সি, এবং এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর টাইম। এখন একটা জিনিস চিন্তা করো, যে একদম 0 সেকেন্ড সময় এর ঘনমাত্রা কি থাকে? সর্বোচ্চ থাকে। এরপর আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কি হয়? এর ঘনমাত্রা কমতে থাকে। তো কমতে কমতে একটা সময় যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায়, একটু আগে আমরা ডাটা টেবিল দেখছিলাম না, ডাটা দেখছিলাম না, বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন কিন্তু তোমার বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়ে যায়? স্থির হয়ে যায়। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়ে গেছে? এই যে স্থির হয়ে গেছে। আর কোনো কিছু স্থির হলে তখন তার গ্রাফটা কেমন হয়? সরলরেখা হয় না? এই যে সরলরেখা হয়ে গেছে। বুঝতে পারছো? এবার দেখো, টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে, 0 সেকেন্ড সময়ে এই যে উৎপাদের ঘনমাত্রা কত? 0। তাহলে এই যে আস্তে আস্তে 0 থেকে কি হবে? আস্তে আস্তে বাড়বে না ঘনমাত্রা? আস্তে আস্তে কিন্তু ঘনমাত্রা বাড়বে। তাহলে এই যে দেখো, ঘনমাত্রা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেছে, ঘনমাত্রা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেছে, ঘনমাত্রা সময়ের সঙ্গে সঙ্গে এই যে বাড়তেছে। তো বাড়তে বাড়তে একসময় উৎপাদের ঘনমাত্রা কি হয়? স্থির হয়। তাহলে এই যে দেখো, স্থির হয়ে যাওয়া মানে কি? গ্রাফটা সরলরেখায় চলতেছে। আচ্ছা, এখন দেখো, তো এইটা হচ্ছে মনে করো উৎপাদের ঘনমাত্রা গ্রাফ, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গ্রাফ, আর এটা হচ্ছে কি? বিক্রিয়কের ঘনমাত্রার গ্রাফ। তো এখন দেখো, এই যে বিন্দুতে সেট করছে না, এই বিন্দুতে খেয়াল করো, এই বিন্দুতে মনে করো টি ইকুয়াল টু 4 সেকেন্ড, এটা মনে করো টি ইকুয়াল টু 4 সেকেন্ড এই বিন্দুতে। তার মানে 4 সেকেন্ড সময় এ এবং বি এর ঘনমাত্রা সেম হয়েছে, কিন্তু সাম্য অবস্থায় পৌঁছায় নাই। 4 সেকেন্ড সময় এ এবং বি এর ঘনমাত্রা কি হয়েছে? সেম হয়েছে, কিন্তু তারা সাম্য অবস্থায় পৌঁছায় নাই। সাম্য অবস্থায় যখন পৌঁছাবে তখন গ্রাফটা কি হবে? এরকম সরল রেখা। তো আমরা ধরে নিচ্ছি, দেখো এই অবস্থান থেকে আমরা ধরে নিচ্ছি যে এই যে বিন্দু আছে, এই বিন্দু এবং এই বিন্দু থেকে এই যে গ্রাফটা কোন অবস্থায় চলা শুরু করছে? সরল রেখায় চলা শুরু করছে। তার মানে ধরো এই বরাবর ধরলাম আমরা 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড সময়ে এই যে বিক্রিয়াটা কোন অবস্থায় আসছে? সাম্য অবস্থায় আসছে। বুঝতে পারছি?
10 সেকেন্ড সময় বিক্রিয়াটা সাম্য অবস্থায় আসছে। এখন দেখো সাম্য অবস্থায় যখন গেছে তখন বি এর গ্রাফটা কি উপরে আছে না? বি এর গ্রাফটা উপরে মানে কি? এর ঘনমাত্রা বেশি। গ্রাফটা উপরে মানে কি? ঘনমাত্রা বেশি না? কারণ এই থেকে এই পর্যন্ত ওয়াই অক্ষের দূরত্বটা কি বেশি, আর এই থেকে এই পর্যন্ত কি ওয়াই অক্ষের দূরত্বটা কম। তার মানে যখন সাম্য অবস্থায় পৌঁছাইছে তখন আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদের গ্রাফটা উপরে অবস্থান করতেছে। কার উপরে অবস্থান করতেছে? বিক্রিয়কের উপরে অবস্থান করতেছে। তার মানে সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রা বেশি। সাম্য অবস্থায় কার ঘনমাত্রা বেশি? উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের চেয়ে বেশি। সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের চেয়ে বেশি এই গ্রাফের ক্ষেত্রে। তাইলে যদি প্রশ্ন হয় যে কোনো একটা রাসায়নিক উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের চেয়ে বেশি, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কেমন হবে? এই যে এরকম। বোঝার চেষ্টা করো কিন্তু কোনো একটা উভমুখী বিক্রিয়ায় উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রার চেয়ে বেশি, কখন? সাম্য অবস্থায়। তাহলে গ্রাফটা কেমন হবে? এই যে এরকম হবে। এবার মনে করো যে এবার হচ্ছে সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের চেয়ে কম। সাম্য অবস্থায় কি উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের চেয়ে কম। তাহলে গ্রাফটা কেমন হবে দেখো তো? গ্রাফটা এই যে এরকম হবে এবং এরকম হবে। তাহলে দেখো মনে রাখবা যে উপর থেকে মানে এখান থেকে অলওয়েজ বিক্রিয়কের গ্রাফ শুরু হবে। তাহলে বিক্রিয়ক দেখো তো সাম্য অবস্থায় পৌঁছেছে, মনে করলাম যে এই অবস্থানে গিয়ে সাম্য অবস্থায় পৌঁছেছে। সাম্য অবস্থায় পৌঁছানোর পরেও দেখো তো এই যে বিক্রিয়কের গ্রাফ কি চলতেছে? সরলরেখা বরাবর চলতেছে। আর এই যে হচ্ছে উৎপাদের গ্রাফ সরলরেখা বরাবর চলতেছে, এই যে বি। এখন খেয়াল করো যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে সাম্য বিন্দু, ধরলাম যে এটা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড সময় সাম্য অবস্থায় পৌঁছেছে। কিন্তু সাম্য অবস্থায় পৌঁছানোর পরে দেখো তো কার গ্রাফ উপরে আছে? বিক্রিয়কের গ্রাফ উপরে আছে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় কার ঘনমাত্রা বেশি? বিক্রিয়কের ঘনমাত্রা বেশি। আর যদি বলে যে সাম্য অবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা সেম, যদি এই প্রশ্ন বলা হয় তখন গ্রাফটা কেমন হবে? এই যে এরকম হবে। ঘনমাত্রা সেম হয়ে যাওয়ার কারণে তারা কি করতেছে? একই সরলরেখায় চলতেছে। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে সাম্য অবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা কি? সেম। উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রা সেম। এই তিনটা গ্রাফ মনে রাখবেন এবং প্রত্যেকটা গ্রাফ ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। প্রত্যেকটা গ্রাফ কি? ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। এই তিনটে গ্রাফ মাথায় থাকবে তো বাচ্চারা? তিনটে গ্রাফ মাথায় থাকবে তো? রাসায়নিক সাম্য অবস্থার 4টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? রাসায়নিক সাম্য অবস্থার 4টা বৈশিষ্ট্য আছে। রাসায়নিক সাম্য অবস্থার 4টা বৈশিষ্ট্য আছে। 4টা বৈশিষ্ট্য কি কি দেখো? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাম্যের স্থায়িত্ব। মানে সাম্য অবস্থায় পৌঁছালেই হবে না, সাম্য অবস্থাটার একটা স্থায়িত্ব থাকতে হবে। হুট করেই স্থায়িত্ব মানে সাম্য অবস্থা ভেঙে গেলে সেটাকে আমরা রাসায়নিক সাম্য অবস্থা বলতে পারবো না। সাম্য অবস্থার অবশ্যই একটা স্থায়িত্ব থাকা লাগবে। তাহলে প্রথম কথা হচ্ছে সাম্যের স্থায়িত্ব। কথাটা বুঝো। প্রথম কথা হচ্ছে সাম্যের স্থায়িত্ব। দ্বিতীয় কথা হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা। উভয় দিক থেকে সুগম্যতা বলতে বোঝায় এই যে এ থেকে বি উৎপন্ন হবে, আবার বি থেকে এ উৎপন্ন হবে। এ থেকে বি উৎপন্ন হবে, বি থেকে এ উৎপন্ন হবে। মানে বিক্রিয়াটা কি? উভয় দিক থেকে ঘটতেছে। তো এটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থার একটা স্পেশাল বৈশিষ্ট্য। এবার হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা। রাসায়নিক সাম্য অবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। কথাটা বুঝো। রাসায়নিক সাম্য অবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে উভমুখী বিক্রিয়া কি কখনো শেষ হয়? কখনো শেষ হয় না। এটা অসীম সময় ধরে চলতে থাকে। এই জন্য রাসায়নিক সাম্য অবস্থার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে বিক্রিয়ার অসম্পূর্ণতা। তারপরে হচ্ছে তোমার প্রভাবকের ভূমিকাহীনতা। আমি এটা কথাটা অনেকবার বলছি যে রাসায়নিক সাম্য অবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা থাকবে না। ক্লিয়ার? এবার এইখান থেকে সবচেয়ে যে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে মানে উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে লা শাতেলিয়ার নীতি অনুসারে কি ঘটবে কি ঘটবে না। ঠিক আছে? লা শাতেলিয়ার নীতিটা আমরা একটু এখন দেখব এবং এইটা খুব সহজে কিভাবে মাথায় রাখা যায় এইটা আমরা শিখব। তো সবাই খাতা হেডিং দাও যে লা শাতেলিয়ার নীতি।
তো প্রথমে আমরা পড়ব ঘনমাত্রার প্রভাব। প্রথমে আমরা পড়ব ঘনমাত্রার প্রভাব। মনে রাখবা ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার দিক বেশি থেকে কমের দিকে যাবে। বেশি থেকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। কথাটা বোঝো। ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার দিক, এটা কিন্তু বিক্রিয়ার দিক, হ্যাঁ আমি আবারও লিখে দিচ্ছি, বিক্রিয়ার এই তোরা তো খুবই বাজে, তোরা খুব শয়তান, ঠিক আছে, তোরা একটাও ভদ্র না। তোরা আমার ফেসবুক গ্রুপ মাহিন্স কেমিস্ট্রি, এটাতে অনেকেই জয়েন আছিস, অনেকে জয়েন নাই। যারা যারা জয়েন নাই আজকে জয়েন করে নিবি। এই যে মাহিন্স কেমিস্ট্রি, এই যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপে আমি বিভিন্ন তথ্য আপডেট করি ডেইলি, তোরা সেইগুলো দেখবি। কোর্সের অ্যানাউন্সমেন্ট দিই, যত কোর্স আছে সব কোর্সের অ্যানাউন্সমেন্ট দিই। তো কোর্সগুলোতে গিয়ে একটু পজিটিভ রিভিউ দিয়ে আসা যায় না? পজিটিভ না হোক, একটা নেগেটিভ রিভিউ দিয়ে আসবে যে ভাই আপনার কোর্সের এই সমস্যা, বাট রিভিউ তো দিবি নাকি? এখন পর্যন্ত একদিনও ক্লাস মিস হয় নাই, এই পর্যন্ত মনে হয় একদিন করছিলাম মনে হয়, কিন্তু এছাড়া তো কখনো ক্লাস মিস হয় নাই। তারপরে পরীক্ষা 4টা মিস হয়েছে, কিন্তু এছাড়া তো একদিনও আমরা পরীক্ষা মিস করি না। তারপরে পরীক্ষা মিস হওয়ার পরেও দেখ তোদের কিন্তু আমরা ঠিকই এক্সাম বেসের পরীক্ষাগুলোতে তোদের দিয়ে দিছি, এক্সাম বেস একদম ফ্রি করে দিছি তোদের জন্য, তাও তোরা পরীক্ষা দিস না। তারপরে আমার চ্যানেলে একটু পজিটিভ রিভিউ দিয়ে আসবি, চ্যানেলে গিয়ে একটু পজিটিভ রিভিউ দিয়ে আসা যায় না? তা করবি না, ঘরে ঘরে বসে বসে খালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করবি আর ঝগড়া বাঁধাবি, পরে সেই সালিশি করা লাগে আমার, সেই বিচার আমার করা লাগে। আচ্ছা দেখো তাহলে ঘনমাত্রা প্রভাবটা কি? ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার দিক কি হবে? বেশি থেকে কমের দিকে যাবে। ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার দিক বেশি থেকে কমের দিকে যাবে। কীরকম? ধরো আমরা একটা বিক্রিয়া নিলাম N2+3H2, বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2NH3। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা ঘনমাত্রা বৃদ্ধি করি, মনে করো আমরা কার ঘনমাত্রা বৃদ্ধি করলাম? ঘনমাত্রা বৃদ্ধি করলাম আমরা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলাম। তাহলে প্রশ্নে বলা হলো এরকম যে এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? মনে রাখবা যে বিক্রিয়ার দিক কোন দিকে? অলওয়েজ বেশি থেকে কমের দিকে। গতকালকে একটা কথা বলছি, প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম আছে, নিয়ম হচ্ছে এরকম যে বেশি থেকে কমের দিকে যাওয়া। ওই যে মাইনাস প্লাসের যে ব্যাপারটা বলছিলাম ইলেকট্রনের ক্ষেত্রে, যে একটা প্লাস সাইড একটা হচ্ছে মাইনাস সাইড। মাইনাস সাইড মানে কি? ইলেকট্রন বেশি, তাহলে ইলেকট্রন কোথায় যাবে? বেশি থেকে কমের দিকে যাবে। প্রকৃতির নিয়মই হচ্ছে এইটা, বেশি থেকে কমের দিকে যাওয়া। এই নাহিদ, তোর ভাবি তো আমার ক্লাস নেয়, তোদের ক্লাস কিভাবে নেবে বল? তোর ভাবি আমার ক্লাস নিয়েই টাইম পাচ্ছে না, আর তোদের ক্লাস কখন নেবে বল? আচ্ছা তাহলে আমরা এখানে কার ঘনমাত্রা বৃদ্ধি করছি? উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করছি। তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? বেশি থেকে কমের দিকে। তার মানে এটার ঘনমাত্রা বেশি, সো বেশি থেকে কমের দিকে। তার মানে বিক্রিয়ার দিক হবে কি? পশ্চাৎমুখী। কথা বুঝতে পারছো? আবার আমরা যদি এইখানে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতাম, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে ঘনমাত্রা বেশি হয়ে গেছে কার? এইটার। তাহলে এই পাশে ঘনমাত্রা বেশি হয়ে গেছে, এখন বিক্রিয়ার দিক কোন দিক হবে? বেশি থেকে কমের দিক। সিম্পল। ভাবির একটা ক্লাস চাই। আচ্ছা ভালো কথা বলছো, তোর ভাবিরে একটা ক্লাস নিতে বলবো। হ্যাঁ একটা ক্লাস নিতে বলবো, দেখ তোর ভাবিরা কেমন পড়ায়। হ্যাঁ কিছু না পড়াইলেও বলবি ভাবি জোস, আর আমি এইখানে গলা ফাটায় ফাটায় পড়াচ্ছি, তাও আমি জোস না। বাঁধন তোর বড় ভাইরে যায় জিগা এই দেলোয়ার কিডা। হ্যাঁ ওকে, তো 2 নম্বর কথা হচ্ছে তোমার চাপের প্রভাব। চাপের প্রভাব, তো চাপের প্রভাব এটা কিভাবে মাথায় রাখবা? দেখো মনে রাখবা যে চাপ বৃদ্ধি, শুধুমাত্র এটা মনে রাখবা, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার দিক
মানে লাল সাতলিয়ার নীতিতে বেসিক্যালি কি হয়, আমরা যখন ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা চেঞ্জ করি তখন বিক্রিয়ার দিকটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাই না? তো মনে রাখবা চাপের প্রভাবটা শুধুমাত্র চাপ বৃদ্ধি দিয়ে মনে রাখবা যে চাপের যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়ার দিক হবে বেশি থেকে কমের দিক। বিক্রিয়ার দিকটা কি হবে, বেশি থেকে কমের দিক। চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে লা সাতলিয়ার নীতি অনুসারে বিক্রিয়ার দিক হবে কি, বেশি থেকে কমের দিক। ওকে, তো এখন মনে করো যে আমাদের কাছে এরকম আছে N2 + 3H2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2NH3, এই যে এই বিক্রিয়াটাই আছে। এখন মনে করো আমরা কি করলাম, আমরা চাপ বৃদ্ধি করলাম এই বিক্রিয়ার কি করলাম, চাপ বৃদ্ধি করলাম, এই বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলাম। বিক্রিয়ার টোটাল চাপ, এই বিক্রিয়া তো টোটাল একটা পাত্রে হচ্ছে, হ্যাঁ টোটাল একটা পাত্রে হচ্ছে না, তাহলে আমরা একটা কি করলাম, এই পাত্রে চাপ বৃদ্ধি করলাম। এখন বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, বেশি থেকে কমের দিক। কিসের বেশি, মানে মোল সংখ্যা বেশি থেকে কমের দিক। খেয়াল করো তো, ভালো করে খেয়াল করো, এই ব্রাজিলের সাপোর্টারগুলো তোরা তো পারবি না, ভালো করে খেয়াল কর যে এই পাশে টোটাল মোল সংখ্যা কত, 1 আর 3 যোগ করলে 4, আর এই পাশে মোল সংখ্যা কত, 2। তাহলে মোল সংখ্যা কোথায় বেশি, নিশ্চয়ই বাম পাশে বেশি, আর এই পাশে কম, তাই না? বাম পাশে বেশি, এই পাশে কম। তাহলে চাপ যদি বৃদ্ধি করি এই বিক্রিয়ার চাপ যদি বৃদ্ধি করি তাহলে মানে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে, তার মানে এই দিকে যাবে। তাহলে চাপ বৃদ্ধি করলে এই বিক্রিয়াটা কেমন হবে, সম্মুখমুখী হবে। এটা কিন্তু এমসিকিউতে আসছে, এরকম বিক্রিয়া কিন্তু এই এমসিকিউতে আসছে। তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, সম্মুখমুখী হবে। বিক্রিয়ার দিক সম্মুখমুখী হওয়া মানে কি, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাহলে এই বিক্রিয়ার চাপ যদি বাড়ানো হয় তাহলে কি হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়া কি হবে, সম্মুখমুখী হবে। বুঝতে পারছি? ওকে, এবার আরেকটা আমরা দেখে আসি। মনে করো যে আমাদের কাছে এরকম আছে PCl5 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে PCl3 এবং ক্লোরিন গ্যাস। হ্যাঁ, এই হচ্ছে বিক্রিয়া। তো খেয়াল করো আমাদের এই বাম পাশে মোল সংখ্যা 1 আর ডান পাশে মোল সংখ্যা 2। তাহলে আমরা যদি এখন এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করি, এই বিক্রিয়ায় কি করি, চাপ বৃদ্ধি করি, এই বিক্রিয়ায় যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে মোল সংখ্যা বেশি আছে কোথায়, এই সাইডে, আর মোল সংখ্যা কম কই, এই সাইডে। তাহলে মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে, তার মানে বিক্রিয়া আসতেছে কোন দিকে, পশ্চাৎমুখী। বিক্রিয়া হচ্ছে কোন দিকে, পশ্চাৎমুখী হচ্ছে। পশ্চাৎমুখী হওয়া মানে কি, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। এই পশ্চাৎমুখী হওয়া মানে কি, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। কথা কি বোঝা গেছে বাচ্চারা? ইয়েস, বিক্রিয়কের দিকে যাবে সাম্য অবস্থা। সাবাস রাত্রি, এই রাত্রি মেয়েটা একটু পড়াশোনা করে কিন্তু পরীক্ষা মনে হয় দেয় না। ওকে, তো আমরা বুঝলাম। তাহলে এবার বলো, এবার একটা প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ এই প্রশ্নটা আমার মনে হচ্ছে চলে আসবে। H2 + I2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে তোমার 2HI। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি চাপ বৃদ্ধি করি তাহলে সাম্য অবস্থার দিক কোন দিকে হবে, মানে সাম্য অবস্থা কোন দিকে যাবে, সামনে বামে নাকি অপরিবর্তিত, একটু বলো তো। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বিক্রিয়ার দিক মানে চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, ডানে, বামে নাকি অপরিবর্তিত, বলেন। স্থির থাকবে। ভেরি গুড, সাবাস রাত্রি। রোকেয়া ভেরি গুড, ফারাবি ভেরি গুড, সুস্মিতা গুড, সবাই পারো তো, আলহামদুলিল্লাহ। তাহলে মোল সংখ্যা যখন সমান হবে, দেখো এই পাশে মোল সংখ্যা 2, এ পাশে মোল সংখ্যা 2, মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব থাকবে না, এবং সে সকল বিক্রিয়ার ক্ষেত্রে KP = KC, কি KC। আশা করি সবাই জানো এগুলা। এবার আসেন 3 নম্বরে। এতক্ষণ তো সব জোশ ছিল, এবার তো মনে করেন আপনারা মারা খেয়ে যাবেন, কট খেয়ে যাবেন, কারণ এখন তাপমাত্রার প্রভাব। এখন কি আসবে, তাপমাত্রার প্রভাব। আচ্ছা, তো তাপ উৎপাদন অনুসারে বিক্রিয়া কয় প্রকার, একটু বলেন তো।
দুই প্রকার, ইয়েস। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। হ্যাঁ, একটা তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তোমার তাপহারী বিক্রিয়া। তো ধরে নাও N2 + 3H2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2NH3। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই সবাই একটু মাথা ঠান্ডা করে দিক খেয়াল করো, ঠিক আছে? সবাই একটু মাথা ঠান্ডা করে দিক খেয়াল করো। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আবার সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে, সালফার না সরি নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে নাইট্রিক অক্সাইড। এটা একটা তাপহারী বিক্রিয়া। এটা একটা তাপহারী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপহারী এবং তাপ উৎপাদী। আপনারা অবশ্যই অবশ্যই মেইন বই থেকে কোনটা তাপহারী বিক্রিয়া আর কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া এই জিনিসগুলো একটু জানবেন। মেইন বইয়ের যে 5-6টা বিক্রিয়া আছে এর ভিতরে এটা দেখবেন যে কোনটা তাপহারী এবং কোনটা তাপ উৎপাদী। এইটুকু আজকে ক্লাস শেষে অবশ্যই কষ্ট করে নিজের নোট খাতায় নোট করবেন এবং যে কোনো একজন পারলে গ্রুপে দিবেন। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট যে কোনো একজন এগুলো নোট করবা। যে নোট করবা মনে করতেছো মানে তার জন্যই বেশি আরও ভালো, কারণ নোট করলে তোমার কী হয়ে যাবে, পড়া হয়ে যাবে ভালো করে। আর যারা নোট করবে না তাদের আসলে আর কোনো সমস্যা নাই। এখন কাহিনী হচ্ছে যে কারণ মাঝে মাঝে দেখবা যে পরীক্ষায় আসে যে নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়াগুলো আপনারা একটু নোট করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। তো এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে করো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, এরকম প্রশ্ন আসতে পারে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো হলে, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে। আবার এখানে এরকম একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিয়ে প্রশ্ন বলবে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে, বিক্রিয়ার দিক কোন দিকে যাবে। আচ্ছা, তো সোজা কথায় মনে রাখবা অতি আদরে কি হয়, নষ্ট হয়ে যায় না মানুষ, পোলাপান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? ধরো যে আমার ছোট ভাই, যেটা পিচ্চি একটা ছোট ভাই আছে, এটারে এত পরিমাণে আদর করতেছি মানে আদর করছি যেটা নষ্ট হয়ে গেছে, পড়াশোনা একদমই করে না। ঠিক তোমাদের মতো, তোমাদেরকে যেমন অতি আদর দিছি, অতি আদর দেওয়ার পর তোমরা কি করছো, নষ্ট হয়ে গেছো। যে কতগুলো ক্লাস করে না, 50টার মতো আছে পোলাপান যেগুলো রেকর্ড ক্লাস করে। হ্যাঁ, আর বাকিগুলোর তো খোঁজ খবরই নেই, ওরা যে বাচ্চা আছে না মরে গেছে না বিয়ে শাদী হয়ে গেছে না রিক্সা চালায় না ভ্যান চালায়, এটা আল্লাহ মালুম। মাঝে মাঝে তো বলে যে ভাই আমি বাচ্চা আসি, এরকম কেউ মেসেজ দিয়ে কেনা যে ভাই আমি বাচ্চা আসি, কেউ মেসেজই দেয় না। আর কোনো মেয়ে তো আমার মেসেজই দেয় না। বিয়েটা করে ভুল করলাম। এখন তো কথা হচ্ছে যে আদর দেওয়া মানে কি। ধরো বাচ্চারা কি পছন্দ করে, আদর পছন্দ করে, তাই না? কথাটা একটু বোঝার চেষ্টা করো। বাচ্চারা কি পছন্দ করে, আদর পছন্দ করে। তো তাদেরকে যদি আরও আদর দেওয়া হয় তার মানে কি, তারা অনুকূল পরিবেশ পেয়ে যাবে। তো অনুকূল পরিবেশ পাইলে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? অনুকূল পরিবেশ পাইলে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মানে সে আর জীবনে সামনে আগাইতে পারে না, পিছনেই যাইতে থাকে। তার মানে আমরা সোজা এইটুকু বুঝলাম যে অনুকূল পরিবেশ পাইলে পোলাপান নষ্ট হয়ে যায় এবং জিনিসটা কি সে কী হয়ে যায়, পিছনে চলে যায়। এখন এইটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া এমনিতেই তাপ উৎপন্ন হবে, কথাটা বুঝো কিন্তু। তাপ উৎপাদী বিক্রিয়া এমনিতেই তাপ উৎপন্ন হবে, তার উপর যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এই বিক্রিয়াটা কি, একটা অনুকূল পরিবেশ পাবে। তার মানে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া এমনিতেই তাপ উৎপন্ন হচ্ছে, তার উপর যদি আমি বিক্রিয়ার তাপমাত্রা বাড়ায় দিই তাহলে বিক্রিয়া কি পাবে, অনুকূল পরিবেশ পাবে। ফলে বিক্রিয়াটা কি হবে, বাচ্চাদের মতো নষ্ট হয়ে যাবে। আর বাচ্চাদের মতো নষ্ট হয়ে গেলে কি হয়, বাচ্চারা যেমন লাইফে আর আগাইতে পারে না, পিছনেই যেতে থাকে, ঠিক তেমনি বিক্রিয়াও কোথায় যাবে, পিছনে যাইতে থাকবে। বিক্রিয়াও কোন দিকে যাবে, পিছনে যাবে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া হবে পশ্চাৎমুখী। বিক্রিয়া কি হবে, পশ্চাৎমুখী হবে। আচ্ছা, বিক্রিয়া যদি পশ্চাৎমুখী হয় তাহলে কিসের পরিমাণ বাড়বে, বিক্রিয়ক না উৎপাদ? নিশ্চয়ই বিক্রিয়কের পরিমাণ বাড়বে, তাই না? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কি হবে, পশ্চাৎমুখী হবে এবং উৎপাদের পরিমাণ বাড়বে। আচ্ছা, তাহলে তাপমাত্রা হ্রাস করলে কি হবে, এটা আমরা না জানলেও চলবে, কারণ তোমরা বুঝতেই পারতেছো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে কি হবে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, ঠিক তেমনি তাপহারী বিক্রিয়ায় কি হচ্ছে। তাপহারী বিক্রিয়া একটা জিনিস চিন্তা করো, তাপহারী বিক্রিয়ায় এমনিতেই
তোমার তো চোখ অনেক আগেই নষ্ট হয়ে গেছে, কারণ তুমি মোবাইলে যেসব জিনিস দেখো এগুলো দেখার পর তোমার চোখ ভালো থাকে না, তোমার চোখ তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। মোবাইলে কি দেখো বলো তো? ব্রাজিলের খেলা। আচ্ছা, এখন দেখো বিক্রিয়াটা কি? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ায় কি হয়? তাপহারী বিক্রিয়ায় আমাদের কে ওকে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল। তো খেয়াল করো, তাপহারী বিক্রিয়ায় কি হয়? বিক্রিয়াটা এমনিতেই তাপ হারাচ্ছে, তাই না? বিক্রিয়াটা কি হচ্ছে? এমনিতেই তাপ হারাচ্ছে। তারপর যদি আমরা আরও তাপমাত্রা হ্রাস করি, তাপমাত্রা হ্রাস করলে কি হবে? বিক্রিয়াটা তার অনুকূল পরিবেশ পাবে। তাহলে অনুকূল পরিবেশ পেলে কি হয়? পোলাপান সব নষ্ট হয়ে যায়। তাহলে তাপমাত্রা, যদি তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বিক্রিয়া নষ্ট হয়ে কোন দিকে যাবে? পশ্চাৎমুখী হয়ে যাবে। তাহলে তাপহারী বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎমুখী হবে। আর তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে তোমরাই বলো কি হবে? তাপহারী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে? এটা তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, বুঝাতে পারছি এটা? এই নুরুল আলম কি আসোস? বুঝাতে পারছি? নুরুল আলম ছেলেটা কান্না করে দিয়ে চলেই গেল মনে হচ্ছে। ওকে, গুড। আচ্ছা, তো এখন এই তো গতকালকে কি ভ্যান্ট অফ সমীকরণ পড়াইছিলাম? তোমাদের কি কারো মনে আছে? গতকালকে কি ভ্যান্ট অফ সমীকরণ পড়াইছিলাম? ভ্যান্ট অফ সমীকরণ লাস্ট নীতি শেষ। ভ্যান্ট অফ সমীকরণ মনে হয় পড়াইছিলাম, ভ্যান্ট অফ সমীকরণ মনে হয় পড়াইছিলাম, এবং ভ্যান্ট অফ সমীকরণের গ্রাফটাও দেখাইছিলাম। যদিও মানে আমি একটু কনফিউজড আছি, তারপর আমি বলি ভ্যান্ট অফ সমীকরণটা কীরকম। লগ কেপি মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে সরাসরি যে ভ্যান্ট অফ সমীকরণটি কোনটি? মাইনাস ডেল্টা এইচ 2.303 আর, ঠিক আছে, মাইনাস ডেল্টা এইচ 2.303 আর ইন্টু 1/t প্লাস সি। এখানে সি দ্বারা আমরা ধ্রুবককে বোঝাচ্ছি। এটা হচ্ছে ভ্যান্ট অফ ইকুয়েশন, ভ্যান্ট অফ ইকুয়েশন, ঠিক আছে, ভ্যান্ট অফ ইকুয়েশন। এবং এটা কিন্তু তোমার সেই যে বিখ্যাত আরহেনিয়াস, সেই আরহেনিয়াস সাহেবের সূত্র থেকেই আসছে। তো দেখো এখন এই বিক্রিয়া মানে এই সূত্রটা তাপহারী এবং তাপ উৎপাদী উভয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যদি গ্রাফ নিই, গ্রাফ আঁকি, তো গ্রাফটা হবে এরকম যে 1/t বনাম লগ কেপি, 1/t বনাম লগ কেপি। তাহলে 1/t বনাম লগ কেপি এই দুইটা কি হবে? মানে এই দুইটার বনাম গ্রাফ হবে, মানে লগ কেপি বনাম 1/t। এখন বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, তাপ উৎপাদী যদি হয় তাহলে তাপ উৎপাদীর ক্ষেত্রে তোমার গ্রাফটা হবে এরকম। তাপ উৎপাদীর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এরকম। তাহলে কীভাবে মনে রাখবা যে তাপ উৎপাদীর ক্ষেত্রে কী হবে? তাপ বাড়বে, তাপ বাড়বে, তার মানে কেপির মানটাও কী হবে? আস্তে আস্তে বাড়বে। তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপ বাড়বে, তাপ বাড়বে এবং কেপির মান আস্তে আস্তে কী হবে? বাড়বে। সোজা কথা এভাবে মনে রাখবা। আর তাপহারী হলে, তাপহারী হলে গ্রাফটা কেমন হবে? এরকম হবে। তাহলে লগ কেপি বনাম 1/t। এরকমভাবে প্রশ্ন হতে পারে যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, কথাটা বুঝো কিন্তু, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি বনাম 1/t এর গ্রাফটা কেমন? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি বনাম 1/t এর গ্রাফটা কেমন? এই যে এরকম। ক্লিয়ার? এই দুইটা গ্রাফ মাথায় রাখবা। বুঝতে পারছি? ভাই বিয়ে খাইতে বেরিয়েছিলাম, ট্রাকে আমার পা লুলা বানাই দিয়ে গেছে। লুলা কেমনে বানাইলো তোমার পা?
কি হয়েছে তোমার আবার যে তোমার পালুলা হয়ে গেছে? আচ্ছা, এই তো আশা করি সবাই বুঝতে পারছো। এবার মানে এই অধ্যায়ের যতগুলো তোমার থিওরিটিক্যাল জিনিস আছে সেই থিওরিটিক্যাল জিনিসগুলো আগে আমরা পড়ে নিই। রাবিতে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন বেশি হয়, আমি বরাবরই বলি রাবিতে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন বেশি হবে। যারা মেডিকেল কোচিং করে আসছো, মেডিকেলে ছ্যাঁকা খাইয়ে আসছো, তাদের জন্য রাবি বেস্ট চয়েস। রাবি বেস্ট চয়েস, কারণ রাবিতে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি হয়, ম্যাথমেটিক্যাল প্রশ্ন কম হয়। ভাই মূল বিন্দু কেন, মূল বিন্দুগামী কেন হইলো না? তাই খুব সুন্দর একটা প্রশ্ন করছো, সাবাস। দেখো সমীকরণটা কি, লগ কেপি সমান সমান মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস সি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো যে আমাদের দুইটা সমীকরণ জানা আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু mx। y ইকুয়াল টু mx এর গ্রাফটা কেমন? y ইকুয়াল টু mx এর গ্রাফ হচ্ছে এরকম মূল বিন্দুগামী। y ইকুয়াল টু mx এর গ্রাফ কেমন? মূল বিন্দুগামী। আরেকটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি। y ইকুয়াল টু mx প্লাস সি, এইটার গ্রাফটা কেমন? এটার গ্রাফটা এই যে এরকম, y অক্ষকে ছেদ করে। y অক্ষকে কি করে? ছেদ করে, রাইট? এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আই হোপ নাই। এখন আমরা যে গ্রাফটা আঁকতেছি, এই যে যেটা আছে এটার যে গ্রাফটা আঁকতেছি, খেয়াল করো, খেয়াল করো সবাই ভালো করে খেয়াল করো। কি বরাবর নিচ্ছি? লগ কেপি বনাম 1/t। তাহলে 1/t কে আমরা কোন অক্ষে নিচ্ছি একটা জিনিস চিন্তা করো তো। 1/t কে আমরা নিচ্ছি এক্স অক্ষে, রাইট? আর লগ কেপি এটাকে আমরা নিচ্ছি কোন অক্ষে? ওয়াই অক্ষে। তাহলে লগ কেপি এর পরিবর্তে আমি ধরলাম ওয়াই, লগ কেপির পরিবর্তে আমি ধরলাম কি? ওয়াই। 1/t এটার পরিবর্তে আমরা কি ধরবো? এক্স। 1/t এর পরিবর্তে আমরা ধরলাম এক্স প্লাস সি। এখন এইটাকে কি আমরা মনে মনে এম ধরতে পারি না? পারি, এম ধরতে পারি। তাহলে দেখো তো, এই যে লগ কেপি ইকুয়াল টু এত এত এত, এই যে ভ্যান্ট অফ ইকুয়েশনটা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো না? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো না? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো। এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ কেমন? এই যে এরকম, সেই জন্য এটার গ্রাফটা কেমন হয়েছে? এরকম হয়েছে। বুঝতে পারছো এটা? বুঝতে পারছো? আচ্ছা, ফায়াজ মাইনাস ইএ বাই আর টি, এটা হচ্ছে তোমার ওইটা কখন? দেখো খেয়াল করো, log of k2 by k1 equal to minus EA by 2.303 R into 1 by into T1 T2 T2 minus T1, sorry T1 minus T2। দেখো এই যে সমীকরণটা আছে না, এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণটা থেকেই তোমার এই সমীকরণটার জন্ম হয়েছে। এটাকে আমরা লিখছি লগ কেপি। এই যে কে টু বাই কে ওয়ানটাকে আমরা লিখছি কি? কেপি লিখছি। আর মাইনাস ইএ এটাকে আমরা লেখা হয়েছে ডেল্টা এইচ। এটা আনা হয়েছে, এটা আসছে, এটা প্রমাণ আছে, কিন্তু প্রমাণ তো তোমাদের এখন লাগবে না। 2.303 আর, আর এই যে এইটা আছে এইটাকে একত্রে লেখা হয়েছে 1/t। এটাকে একত্রে লেখা হয়েছে 1/t। এখন দেখো এইখানে এই T2 মাইনাস T1 মানে বা T1 মাইনাস T2, এটা করলে আমরা কি পাবো? একটা তাপমাত্রা পাবো। তাপমাত্রা কিসে? কেলভিনে না? তাপমাত্রা কেলভিনে। তাহলে এই তাপমাত্রা এবং সক্রিয় শক্তি এইটাকে গুণ করলে পাওয়া যায় ডেল্টা এইচ। বুঝছো? এটাকে গুণ করলে পাওয়া যায়, মানে তাপমাত্রা এবং সক্রিয় শক্তি এটাকে গুণ করলে পাওয়া যায় ডেল্টা এইচ। আর তাহলে তো আমাদের এখান থেকে তাপমাত্রা বাদ হয়ে গেল, তাহলে তাপমাত্রা বাদ হয়ে গেলে এখানে 1 থাকতেছে, মানে সোজা কথা এই ইকুয়েশন থেকে এটা আসছে। বুঝতে পারছো? আর মাইনাস ইএ বাই আর টি, ওই যে ওটা হচ্ছে তোমার আরএনএস এর সমীকরণে, যে তোমার সমীকরণটা এরকম যে কে ইকুয়াল টু পি ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এটা হচ্ছে আরএনএস এর সমীকরণ। আর এই আরএনএস এর সমীকরণ থেকে প্রথমে এইটা আসছে, এটা আসছে, তারপরে এটা আসছে, এবং এটাকে বলা হয় ভ্যান্ট অফের সমীকরণ, ভ্যান্ট অফ ইকুয়েশন। বুঝছো? এটা হচ্ছে ভ্যান্ট অফ ইকুয়েশন। না ভ্যান্ট অফে নাই তো ভাইয়া, ভ্যান্ট অফে নাই, ভ্যান্ট অফে নাই, কোথাও নাই। দেখো ভালো করে দেখো, আমি বই থেকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে না, সমীকরণ দেওয়া আছে। এখন দেখো এই ভ্যান্ট অফ সমীকরণটি, তো ভালো করে দেখো ভ্যান্ট অফ সমীকরণে কি কোথাও আছে?
ভ্যান টপ সমীকরণে কোথাও কি ওই যে মাইনাস ইএ বাই আর টি আছে? নাই। ভ্যান টপ ইকুয়েশনে কোথাও মাইনাস ইএ বাই আর টি নাই, বুঝছো? আচ্ছা, এবার আমরা কেপি কেসিতে চলে যাব। কেপি কেসির রাশিমালা সবাই মুখস্থ রাখবা, কয়েকটা রাশিমালা মুখস্থ রাখবা। যেমন ধরো যে N2 প্লাস 3H2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2NH3, হ্যাঁ, এই একটা বিক্রিয়া। তারপরে তোমার হচ্ছে N2O4 বিয়োজিত হয়ে উৎপন্ন করতেছে তোমার, খাতায় লেখো, খালি ক্লাস করলেই হবে না, খাতায় লেখো, 2NO2। PCl5 বিয়োজিত হয়ে উৎপন্ন করতেছে PCl3 প্লাস Cl2। H2 প্লাস I2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2HI। এই যে চারটা বিক্রিয়া আছে না, এই চারটা বিক্রিয়ার কেপি এর রাশিমালা এবং কেসি এর রাশিমালা একদম যেন মাথায় থাকে, মুখস্থ রাখবা। কেপি এর রাশিমালা এবং কেসি এর রাশিমালা একদম মুখস্থ রাখবা, ঠিক আছে? এই চারটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর রাশিমালা এবং কেসি এর রাশিমালা একদম যেন ঠোঁটস্থ থাকে, ঠোঁটস্থ। আচ্ছা, এবার আমরা সবাই কিন্তু কেপি এবং কেসির সম্পর্ক জানি না? কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এই সম্পর্ক সবার জানা আছে? জানা আছে। এখন এখান থেকে কোশ্চেন হবে এরকম যে ধরো যে 3A প্লাস 2B বিক্রিয়া করে উৎপন্ন করতেছে তোমার মনে করো যে C প্লাস 3D, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর সম্পর্ক নিচের কোনটি? কেপি ও কেসি এর সম্পর্ক কোনটি? এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর সম্পর্ক নিচের কোনটি? কথা বুঝতে পারছো? এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সম্পর্ক নিচের কোনটি? আচ্ছা, তো দেখো তো আমাদের সম্পর্কটা কীভাবে বের করবো। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এই ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে তোমার N2 মাইনাস N1। N2 দ্বারা কি বোঝাচ্ছি? উৎপাদের মোট মোল সংখ্যা। আর N1 দ্বারা কি বোঝাচ্ছি? বিক্রিয়কের মোট মোল সংখ্যা, রাইট? N2 দ্বারা কি বোঝাচ্ছি? উৎপাদের মোট মোল সংখ্যা, এবং N1 দ্বারা কি বোঝাচ্ছি? বিক্রিয়কের মোট মোল সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো এখানে তোমার N2 কত আসতেছে? 4, আর N1 কত আসতেছে? 3 প্লাস 2, দ্যাট মিনস 5, তার মানে -1। তাহলে ডেল এন এর ভ্যালু কত? -1, তার মানে কেসি বাই আর টি। তাহলে কেপি ইকুয়াল টু কেসি বাই আর টি, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি কেসি ইকুয়াল টু কেপি আর টি। এটাকে এভাবেও লেখা যায় না? দেখো তো, বোঝো কি না? এভাবেও তো লেখা যায় নাকি? বুঝছো? এই 14 জন আছে মাত্র, মানে সবাই কি মানে কারণ মানে সবাই কি চলে গেছে? বিশ্বাস করে এগুলো দেখলে খুব কষ্ট লাগে। মানে জীবনে মানে একমাত্র প্রথম দিনই ক্লাস করছিল 80 জনের মতো, এরপর থেকে আস্তে আস্তে খালি অধপতন। আচ্ছা, তো এখন এই জিনিসটা তো পারবা না সবাই? এবার একটা মজার জিনিস শিখাই, খুবই জটিল প্রশ্ন কিন্তু খুব উত্তর দেওয়া খুবই সোজা। খুবই জটিল প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া খুবই সোজা। আমি আগে প্রশ্নটা লিখি তারপরে দেখো। আসলে হচ্ছে কি, তোমার নামাজের যে আমরা বিরতি দিব, নামাজের বিরতি দিতে দেখা যাবে যে আমাদের ক্লাসটা 10:30 পর্যন্ত চলে যাবে। তো 10:30টার সময় কারো ক্লাস করতে ইচ্ছা করবে না, ইভেন আমারও ক্লাস করাইতেও ইচ্ছা করবে না, বিকজ 10:30টার সময় এত পরিমাণে ক্ষুধা লাগে যে কেউ ক্লাস করতে চাইবে না। আবার তোমরা যে একটানা মোবাইলের দিকে 2 ঘন্টা তাকায় থাকবা, এটাও তোমরা পারবা না। এই জন্য আসলে নামাজের বিরতি দিই না। দেখা যায় যে আমরা নামাজটা সবাই ক্লাস শেষে করেই তারপরে হচ্ছে করব, মানে ক্লাসটা শেষে হয়তো নামাজ পড়ি আমরা। আচ্ছা দেখো, এখন একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা পারলে একটু খাতায় লেখো। কোশ্চেনটা হচ্ছে এরকম যে N2 প্লাস 3H2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2NH3। এই বিক্রিয়ার QC is greater than KC হলে বিক্রিয়ার দিক কোন দিক? বিক্রিয়ার দিক কোন দিকে?
ঠিক আছে? না, বাঁধন ভালো ছেলে, বাঁধন তো অনেক ভালো ছেলে, বাঁধন অনেক সুইট একটা ছেলে। বাঁধন যখন রাজশাহীতে আমার সঙ্গে দেখা করে তখন আমি ভাবতেছিলাম ওরে দেখে যে ওর পিছনে মনে হয় 1000টা মেয়ে ঘোরে, ও এত সুইট। আচ্ছা দেখো, একটা প্রশ্ন লিখছি, N2+3H2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে NH3, তাহলে এই বিক্রিয়ার QC ইজ গ্রেটার দ্যান KC হলে বিক্রিয়ার দিক কোন দিকে হবে? একজন লিখছে পশ্চাৎ দিকে। আচ্ছা, ভেরি গুড রাশেদ, ভেরি গুড। তোমরা কি পারবা? কেউ তোমরা কি পারবা? আচ্ছা দেখো, এই কোশ্চেনটা খুবই সিম্পল, বাট আমাদের অনেকেরই প্রবলেম ফেস করতে হচ্ছে কোশ্চেনটা বুঝতে গিয়ে। তো কিউসি কী জিনিস আর কেসি কী জিনিস সেটা আগে একটু আলোচনা করি। হোয়াট ইজ কিউসি, হোয়াট ইজ কেসি? কিউসি আর কেসি কী জিনিস এটা আমাদের একটু জানতে হবে। দেখো, একটা উভমুখী বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর রাশিমালাটা কি ছিল? যে NH3 এর ঘনমাত্রা তার হোল স্কয়ার ডিভাইডেড বাই উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর রাশিমালা এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, আশা করি কারো কোনো দ্বিমত নাই। এখন এই যে ঘনমাত্রা আমরা বসাচ্ছি, অ্যামোনিয়ার যে ঘনমাত্রা বসাচ্ছি, হাইড্রোজেনের যে ঘনমাত্রা বসাচ্ছি, নাইট্রোজেনের যে ঘনমাত্রা বসাচ্ছি, এই ঘনমাত্রা আমরা কোন সময় ঘনমাত্রা বসাবো? যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাবে। সাম্য অবস্থায় পৌঁছানোর পরে দেখো আমরা অ্যামোনিয়ার একটা ঘনমাত্রা পাবো, হাইড্রোজেনের একটা ঘনমাত্রা পাবো, নাইট্রোজেনের একটা ঘনমাত্রা পাবো। তো সাম্য অবস্থায় যে ঘনমাত্রাগুলো পাবো সেই ঘনমাত্রাগুলো বসায় আমরা কি করতেছি? কেসিটা নির্ণয় করতেছি। কিন্তু সাম্য অবস্থা ব্যতীত সাম্য অবস্থা ব্যতীত অন্য যে কোনো সময়ের ঘনমাত্রা নিয়ে যদি আমি বসাই, মানে অন্য যে কোনো সময়, ধরো যে সাম্য অবস্থা, ধরো t=40 সেকেন্ড সময়ে এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাচ্ছে, তাই 40 সেকেন্ড সময়ে অ্যামোনিয়ার ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা, নাইট্রোজেনের ঘনমাত্রা বসাইলে আমরা কেসি পাবো। কিন্তু মনে করো 35 সেকেন্ড, 35 সেকেন্ডের সময় তো সাম্য অবস্থায় পৌঁছায় নাই, মনে করে নিচ্ছি 35 সেকেন্ডের সময় সে সাম্য অবস্থায় পৌঁছায় নাই, মনে করে নিচ্ছি। কিন্তু তৎকালীন সময়ের ঘনমাত্রা যদি আমরা বসানোর পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কিউসি, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কিউসি। কেসি এবং কিউসির সূত্র একই, বাট একটা হচ্ছে সাম্য অবস্থায় পাবো আর একটা হচ্ছে সাম্য অবস্থা ব্যতীত অন্য যে কোনো সময় আমরা পাবো। তো এখন কিউসি যদি কেসি এর চেয়ে বড় হয়, কিউসি যদি কেসি এর চেয়ে বড় হয় তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? অথবা কিউসি যদি কেসি এর চেয়ে ছোট হয় তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? আর কিউসি এবং কেসি সমান হলে তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? এটা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে এবং এটা আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি দেখি একটু। দেখো, আমরা একটা সংখ্যা রেখা নেব। এই যে একটা সংখ্যা রেখা নিলাম, এটা হচ্ছে মূলবিন্দু 0, এই পাশে এটা হচ্ছে +1 +2। তার মানে বুঝতেই পারতেছো এই সেটটা হচ্ছে কি পজিটিভ আর এই সেটটা কি নেগেটিভ। সংখ্যা রেখা তো আমরা সবাই বুঝি, ক্লাস 6 থেকেই আমরা সংখ্যা রেখা বুঝি, তাই না? এমন কেউ কি আছি যারা আমরা সংখ্যা রেখা বুঝি না? নাই, ক্লাস 6 থেকেই কিন্তু আমরা সংখ্যা রেখাটা বুঝি। আচ্ছা, তো এখন খেয়াল করো যে পজিটিভ মানে কি এই সেটটা বড় আর নেগেটিভ মানে কি এই সেটটা ছোট। তাহলে আমাদের প্রশ্নে বলছে কি কিউসি ইজ গ্রেটার দ্যান কেসি, প্রশ্নে বলছে কি কিউসি ইজ গ্রেটার দ্যান কেসি, তার মানে কিউসিটা বড়। তাহলে যে বড় তাকে আমরা পজিটিভ সাইডে বসাবো, যে ছোট তাকে আমরা নেগেটিভ সাইডে বসাবো। যে বড় তাকে আমরা কোথায় বসাইলাম? পজিটিভ সাইডে বসাইলাম, আর যে ছোট তাকে আমরা নেগেটিভ সাইডে বসাইলাম। এখন বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? একটা উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? সে সবসময় সাম্য অবস্থার দিকে যাইতে চাইবে। সাম্য অবস্থার দিকে যাওয়া মানে কি? কেপি এবং কেসি অর্জন করতে চাবে। তাহলে কিউসি অলওয়েজ কি করতে চাবে? কেসি হতে চাবে। কিউসি অলওয়েজ কিসে পরিবর্তন হতে চাবে? কেসিতে পরিবর্তন হতে চাবে। তাহলে কিউসি কেসিতে যাচ্ছে, দেখো তো যাচ্ছে কোন দিকে? সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে যাচ্ছে। তো সহজেই মনে রাখবো এটা কেমন বিক্রিয়া, মানে এটা দিক কোন দিকে হবে? পশ্চাৎমুখী হবে। দিক কোন দিকে হবে? পশ্চাৎমুখী। আবার দেখো কিউসি ইজ লেস দ্যান কেসি, কিউসি ইজ লেস দ্যান কেসি, তার মানে কিউসিটা কি? ছোট। কিউসি যদি ছোট হয়, কিউসি ছোট, তাহলে নেগেটিভ সাইডে বসাবো, আর কেসি বড়, সেটাকে আমরা পজিটিভ সাইডে বসাইলাম।
বলে কিউসি অলওয়েজ কিসে পরিণত হতে চাবে, কেসিতে পরিণত হতে চাবে। কিউসি অলওয়েজ কিসে পরিণত হতে চায়, কেসিতে পরিণত হতে চায়। তাহলে কিউসি ইজ লেস দেন কেসি, তার মানে বিক্রিয়া যাবে কোন দিকে দেখো তো, সম্মুখমুখী হবে। তাহলে কিউসি কেসি হচ্ছে বিক্রিয়া, মানে কিউসি কেসি হচ্ছে ছোটো হলে বিক্রিয়া কেমন হবে, সম্মুখমুখী হবে। সিম্পল। আর যদি সমান হয় তখন তার মানে হচ্ছে বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। তাহলে সাম্য অবস্থার আরও একটা বৈশিষ্ট্য পাইলাম যে কিউসি ইকুয়াল কেসি। সাম্য অবস্থার আরেকটা বৈশিষ্ট্য কী পাইলাম, কিউসি ইকুয়াল কেসি। প্রথমে কী শিখছিলাম, আর এফ ইকুয়াল আর বি, তাই না? মনে পড়ে ভাই? আসলেই আমি রাত্রে ঘুমাইতে পারিনি, তাই ঘুম আসতেছে। আচ্ছা, এবার খেয়াল করো, কিউসির পরিবর্তে সেটা কিউপি হতে পারে, আবার কেসির পরিবর্তে সেটা কেপিও হতে পারে। তো এখানে যদি কিউপি আর কেপি দেয়, এইটা নিয়ে কিন্তু তোমরা কেউ ঘাবড়াবা না, এইটা নিয়ে কেউ ঘাবড়াবা না, বুঝতে পারছো? এই জিনিসটা কি বুঝতে পারছি? এটা কি বুঝাতে পারছি? ওকে, গুড। এবার একটা ইউনিক একটা ম্যাথ করাই। হ্যাঁ, এই ম্যাথটা, আচ্ছা আগে তোদের সঙ্গে আমি একটু আমার অ্যাডমিশনের গল্প করি আজকে। হ্যাঁ, ঘুম আসতেছে তো, একটু গল্প করলে ঘুমটা চলে যাবে। আমি হচ্ছিলাম যে বলদ, এরম আমি যদি বলদ না হইতাম তাহলে কি তোদের আপুরে বিয়ে করতাম? যাই হোক, তা কীরকম বলদ, মানে বলদ মানে বোকা, মানে কেমন বোকা জানতাম, মানে বুঝতেছি না কেমন বোকা। হ্যাঁ, কিন্তু বোকা আমি। তো বয়সন্ধিকালে মানুষ কি করে, ভুল ডিসিশন নেয় না, অনেক ভুল ডিসিশন তো নেয় বয়সন্ধিকালে। যেমন যে ভুল মানুষের সঙ্গে রিলেশন, ভুল মানুষের সঙ্গে হচ্ছে সম্পর্ক, এরকম। তো বয়সন্ধিকালে আরও একটা ভুল ডিসিশন হচ্ছে মেডিকেল কোচিং করা। হ্যাঁ, বয়সন্ধিকালে আর একটা বড় ভুল হচ্ছে মেডিকেল কোচিং করা। তো আমিও বয়সন্ধিকালে এরকম স্বপ্ন দেখতাম, ডাক্তার হব, টাকা কামাবো, বউরে নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে যাব, তারপরে গরিব মানুষের সেবা করব, অনেক ধরনের স্বপ্ন দেখতাম। আরে ভাই, রাত্রে ঘুমাবো কি, খালি স্বপ্নই দেখতাম, কিন্তু পড়তাম না। মেডিকেল প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিলাম, চান্স পাইলাম না, আবার পরীক্ষা দিলাম, চান্স পাইলাম না, কারণ আমি পড়াশোনা করিনি অত, খালি স্বপ্নই দেখে গেছি। হ্যাঁ, এখন ভাবিরে কেমনে পাইলাম সেটা কব নে, দাঁড়া, তোর ভাবিরে বহুত সিস্টেম করে নিছি। হ্যাঁ, এখন তো তারপরে মেডিকেলে যখন চান্স পাইলাম না, তারপরে টুকটাক ম্যাথের প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আমিও তোদের মতো মনে কর যে ম্যাথ একদমই পারতাম না বললেই চলে, কারণ মেডিকেল কোচিং যখন আমরা করি তখন কিন্তু আমরা ম্যাথের যে টাইম দেওয়া লাগবে এই টাইমটাই আমরা পাই না। তো যখন দেখলাম যে মেডিকেলে চান্স হয় নাই, তারপরে সামনে আমার রাজশাহীর পরীক্ষা, কুয়েটের পরীক্ষা, বুয়েটের পরীক্ষা তো ছিল, কুয়েট, বুয়েট, রাবি, ঢাবিতে আমি ওই মানে পরীক্ষা দিয়েও হয় নাই আমার, তো ঢাবির কথা না বললাম, ঢাবির রেজাল্ট আগেই হয়ে গেছিলো। তো কুয়েট, বুয়েট, তারপরে হচ্ছে তোর রাবি, জাহাঙ্গীরনগর, বুটেক্স, এইগুলা। হ্যাঁ, আমি সেকেন্ড টাইম ছিলাম, কিন্তু এর ভিতরে কাহিনী আছে, কাহিনী শুনবি, আরও ভালো করে বলি তাহলে। ফার্স্ট টাইমে আমার রেজাল্ট ছিল 4.67। তো 4.67 পাইলে পরে কিন্তু মেডিকেলে একটা নাম্বার কাটা যায়, তাই না? নাম্বার কাটা যাওয়ার কারণে কিন্তু আসলে আমি চান্স পাই নাই। কিন্তু ফার্স্ট টাইমে আমার পরীক্ষাটা অস্থির পরীক্ষা হয়েছিল, এত অস্থির পরীক্ষা হয়েছিল, মানে আমি অনেকগুলো এমসিকিউ পারছিলাম, কিন্তু এত পরিমাণে নেগেটিভ নাম্বার কাটা গেছে, মানে এত পরিমাণে আমার জিপিএতে নাম্বার কাটা গেছে যে আমার আসলে চান্সটা হয় নাই। তো তখন থেকে একটু রিস্ক লাগলো, মানে জেদ লাগলো যে চান্স পাইলাম না, ঠিক আছে আমি আবার এইচএসসি পরীক্ষা দেবো। তো 2018 সালে আমি আবার এইচএসসি পরীক্ষা দিই। হ্যাঁ, তোর ভাবি কিন্তু আমার জুনিয়র ছিল, কিন্তু ওই বছর সে আমার সেম ইয়ারে চলে গেছে, আর এখন সে আমার সিনিয়র। যাই হোক, এটার গল্প আর একদিন বলবো। তো আপু ফার্স্ট টাইমার ছিল, বুঝছো?
তো আমি যখন হচ্ছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছি, সোজা বাংলা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছি, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার পরে আমি বুয়েট রুয়েট চুয়েট কুয়েট সব জায়গায় ফর্ম তুলতে পারছি, বুটেক্সে ফর্ম তুলতে পারছি, শুধুমাত্র ঢাবিতে আর কি ফর্ম তুলতে পারিনি, কারণ ঢাবিতে আগের বছর পরীক্ষা দিয়ে ফেলাইছি। রাবিতে ফর্ম তুলতে পারছিলাম, জাহাঙ্গীরনগরতে এমনিতেই ফর্ম তোলা যায়, মোটামুটি সব জায়গায় ফর্ম তুলতে পারছি। এখন আমার মেইন সাবজেক্ট ছিল ম্যাথ, কথাটা বুঝিস, আমার মেইন সাবজেক্ট ছিল ম্যাথ, তাই আমার জন্য তো আরও মহাবিপদ, কারণ আমাকে ম্যাথ মাস্ট বি অ্যান্সার করা লাগবে। আবার মেডিকেলে চান্স পাই নাই, ঢাবিও আমার হাতে নাই, তাহলে এবার আমার ফার্স্ট চয়েস কি? নিশ্চয়ই বুয়েট চুয়েট রুয়েট কুয়েট এগুলা ফার্স্ট চয়েস। তো বুয়েটে পরীক্ষা দেওয়া আমার হবে না আমি জানি, কারণ ভাই মেডিকেল কোচিং করার পরে যদি কেউ বলে ভাই আমি বুয়েটে চান্স পাইছি, এটা একটা মানে হাস্যকর। হ্যাঁ, বা আমি বুয়েটের জাস্ট এমনি ঘুরতে গেছি, পরীক্ষা দিতে গেছি, জীবনে একটা সুযোগ পেয়েছি, যাই পরীক্ষাটা দিয়ে আসি, দেখে আসি বুয়েটটা কেমন। তো বুয়েটের পরীক্ষার পরে আমার একটা ফিল কাজ করলো যে না, আমি যদি আরেকটু প্র্যাকটিস করি তাহলে আমি পারবো, কারণ আমার বেসিকটা খুব ভালো ছিল, যেহেতু ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া স্টুডেন্ট ছিলাম, তো মোটামুটি একটু বেসিকটা ভালো ছিল, পড়াশোনা হালকা পাতলা করছিলাম। তো এরপরে আমি কী করলাম, ম্যাথ নিয়ে পড়াশোনা শুরু করলাম, একটু বেশ ম্যাথটা দেখতে লাগলাম, আর তোর হচ্ছে ফিজিক্সের ম্যাথটাও ভালো করে দেখতে লাগলাম। বলতেছি সব উত্তর দিতেছি, আপু খুলনা মেডিকেলে পড়ে। হ্যাঁ, তো ফিজিক্স এবং ম্যাথ দেখা শুরু করলাম, তো মোটামুটি বেশ পারতে লাগলাম। তো এরপরেই আমার বুটেক্সের পরীক্ষা চলে আসলো, মেডিকেল ভর্তি পরীক্ষার মেবি 1 মাস পরে বুটেক্সের পরীক্ষা হয়েছিল, 1 মাস কি 1 মাস 10 দিন এরকম সময়। তো বিশ্বাস করার না কর, বুটেক্সে আমার পজিশন ছিল 134। আমি নিজেও হতবাক হয়ে গেছিলাম, বুটেক্সে আমার পজিশন ছিল 134। কুয়েটে ভর্তি পরীক্ষা দিলাম, কুয়েটে পজিশন আসছিল তোর 2884। হ্যাঁ, 2884 আসছিল কুয়েটে, আমার পজিশন আসছিল 2884। এই পজিশনটা আহামরি বলার মতো কোনো পজিশন না, কিন্তু ভাই আমি মেডিকেল প্রিপারেশন নেওয়া ছিলাম, মাত্র 1 মাস আমি ফিজিক্স এবং ম্যাথ প্র্যাকটিস করছি, তাও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমার কিন্তু কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং হয়েছিল, বুটেক্সে আমার ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং হয়েছিল। তো লেদারও আমার ভালো লাগতো না, কারণ চামড়া, আর ইয়ার্ন হচ্ছে সুতা। তো বুটেক্সে কেন পরীক্ষা দিয়েছিলাম আমি জানি না, এখন একটা মানে এখন মনে হচ্ছে যে ভুল করছি, বুটেক্সে না গিয়ে ভুল করছি, এখন এরকম মনে হচ্ছে। তো একটা জিনিস দেখ, খেয়াল কর, মানুষ চেষ্টা না করলে কি পারে না বল, মানুষ চেষ্টা করলে কিন্তু সবই পারে। তো তোরা যারা ভর্তি পরীক্ষা দিবি, তোদের অনেকেই এরকম ম্যাক্সিমামই মেডিকেল কোচিং করা, ম্যাথ প্রিপারেশন নিতে ভয় পাচ্ছিস, কিন্তু দেখ আমি জাস্ট সাহস করে 1 মাস ম্যাথ প্র্যাকটিস করছি, 1 মাস ফিজিক্সের ম্যাথ এবং ম্যাথমেটিক্সের ম্যাথ প্র্যাকটিস করছি। আমার মতো গর্ধব যদি কুয়েটে চান্স পাইতে পারে, বুটেক্সে চান্স পাইতে পারে, তাহলে ভাই তোরা কেন পারবি না? তোরা তো আমার চেয়েও বেশি ভালো স্টুডেন্ট, তোরা তো অনেক পড়াশোনা করস, অনেক বেসিক ভালো তোদের। তো তোরা যদি একটু ভালো করে এখন থেকে পড়াশোনা করস, তোরাও কিন্তু এরকম পজিশন ভালো রাখতে পারবি। সো আমি বলবো যে যারা এরকম ম্যাথ নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ অনেক ইজি। তোরা জোহা ভাইয়া যে নতুন একটা কোর্স করছে, এই যে কী বলে, কোর্স অ্যানাউন্স করছে, এই যে তোর ম্যাথের যে ক্র্যাশ কোর্স, 749 টাকায় যে ম্যাথের ক্র্যাশ কোর্স, ওইটাতে চাইলে ভর্তি হইতে পারোস। হ্যাঁ, ওইটাতে চাইলে ভর্তি হইতে পারোস, এখানেও তো ক্লাস করবি, আবার ম্যাথের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যায়। আমার বিশ্বাস যে তোরা অনেক ভালো কিছু করবি। হ্যাঁ, আচ্ছা, এবার তোর আপুরে কীভাবে পাইলাম সেটা বলি। তোর আপুর বাসা আর আমাদের বাসা একদম পাশাপাশি ছিল, মানে আমার দরজা খুললে ওর বাসার দরজা, আর ওর বাসার দরজা খুললে আমার বাসার দরজা। কিন্তু আমি লোকটা ভালো ছিলাম না, বুঝলি, আমি লোকটা খুব খারাপ। তো সকালবেলা উঠে যখন ওর দরজা দেখতাম, ওর জন্য আমার মনের ভিতরে একটা কোকিল পাখি ডাকতো, মাইটা যদি একটু দেখতে পারতাম। তখন ক্লাস 9-এ পড়ি, বুঝলাম, মাত্র ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9 থেকেই মনে করো যদি একটু দেখতে পারতাম। তো 1 বছর 1.5 বছর খালি তোর আপু আমারে ঘুরাইছে, শুধু ঘুরাইছে, না রিলেশন করবো না। আর আমি তো বলদের মতো সারাদিন ওর পিছনে ঘুষে আমি ঘুরতাম। হ্যাঁ, ওর মা মনে করো, ওর মা তো আমার দেখতেই পারতো না। ওর মা হচ্ছে আমারে এটা ওটা বলতো, এই ছেলে তুমি কেন ঘুরো, হ্যান ত্যান, ভাতের ফ্যান, বহুত কিছু। তো যখন ক্লাস 10-এ উঠলাম, তখন আমাদের রিলেশন শুরু, আর ও তখন ক্লাস 9-এ। তো ক্লাস 9 থেকে আমাদের, মানে ওর ক্লাস 9 থেকে আর আমি ক্লাস 10 থেকে আমাদের রিলেশন শুরু। ক্লাস 10-এ আমি পড়ি তখন 2014 সাল, মানে 2014 সাল থেকে আমাদের বলতে পারো যে এক প্রকার রিলেশন শুরু। আর এখন 2022, কত বছর হয়? 8 বছর।
এই 8 বছরের ভিতরে মনে কর বহু ঝড় ঝাপটা গেছে, কিন্তু কেউ কাউরে কখনো ছাড়ি নাই। ঝড় ঝাপটা মানে মনে কর যে ফ্যামিলিগত প্রবলেম, বিভিন্ন প্রবলেম। এমনও দিন গেছে যে ধর আমি টিউশনি করাই সেই যখন আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিই 2018 সালে। 2018 সালে আমি যখন ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবো, তো আমার আব্বু আসলে আমাকে টাকা দিতে চাইতো না। অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করো যে একবার চান্স পাচ্ছ না, সেকেন্ড টাইমে এসে ফ্যামিলি থেকে টাকা পয়সা দিতে চায় না। তো আমি যখন 2017 সালে তেমন কোনো ভালো রেজাল্ট করতে পারি না, আমার আব্বা বলছে তোমাকে আর আমি একটা পয়সা দেবো না, তুমি কী করবা তো এটা তোমার ব্যাপার। তো আমি ওই টাইমে স্টুডেন্ট পড়ানো শুরু করছি, এবং ওই টাইম থেকে আমি ফার্স্ট ইয়ার পড়ানো শুরু করছি, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আর আমি নিজে পড়তাম সেকেন্ড ইয়ার। এমনও হয়েছে যে যে সকল ছেলেমেয়েরে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, সেই সকল ছেলেমেয়ে ম্যাথ যে টিচারের কাছে পড়ে, আমি সেই টিচারের কাছে পড়তে গেছি। এমনও হয়েছে যে আমার স্টুডেন্ট আমার সঙ্গে বসেই স্যারের কাছে পড়ছে। আমি শীতকালে, তখন তো শীতকাল, আমি জাস্ট মনে করো যে মুখে মাফলার আছে না, মাফলার টাফলার বাঁধা শুধুমাত্র চোখটুকু বের করে রাখতাম যাতে ওরা আমার চিনতে না পারে। কিন্তু মেয়ে মানুষ তো শয়তানের হাড্ডি, হ্যাঁ, মেয়ে মানুষ তো মনে কর যে দেখলেই বুঝে যায়, চোখ দেখলেই বুঝতে পারে যে এটা কে, চোর না অন্য কিছু, চোর না ডাকাত, এটা মেয়ে মানুষ দেখে বুঝতে পারে। তো এইভাবে করে মনে করে স্ট্রাগল করে পড়াইতাম এবং নিজে পড়তাম, মানে স্যারের বেতন দিতাম নিজের টাকা থেকেই। তো একদিন এমন হয়েছে যে তোর আপুরে নিয়ে একটু ঘুরতে যাব, মানে আমরা কিন্তু ঘোরার খুব সময় পাইতাম না। ধর যে মাসে একদিন আমরা, এমনও হয়তো যে মাসে একদিন আমরা একটু কোথাও যাইতে পারতাম, খুব কষ্ট করে টাইম ম্যানেজ করতাম, কারণ বাসা পাশাপাশি থাকতো। যখনই দেখতো যে আমি বেরোচ্ছি, তাহলে তখন তোর আপুরে বেরোতে দিত না, বা তোর আপু বেরোইলে আমারে বেরোইতে দিত না, চোখে চোখে রাখতো খুব। তো একদিন ঘুরতে যাব, তা আমার টিউশনির টাকা ছিল, আমার টিউশনির টাকা কত 1000-3 টাকা ছিল। তো ওই টাকা আমি সবসময় আমার যত টাকা ইনকাম করছি সব আমি আম্মুরে দিতাম। তো আম্মুর হাতে টাকাটা দিছি, আম্মুরে বলছি যে আম্মু এই টাকাটা রাখেন, আমি লাগবে, স্যারের বেতন দেবো তখন লাগবে। তো আম্মু বলছে ঠিক আছে, টাকাটা ওই জায়গাতে রাখছি, তো যখন লাগে তুই নিয়ে যাইস। এখন আমি তো তোর আপুরে নিয়ে ঘুরতে বেরোবো, তাহলে এখন আমার টাকা লাগবে। তো এখন আম্মু বলছে যে টাকা ওইখানে আছে, ওইখানে যা। তো টাকা ওইখানে, মানে সুকেজের নিচে যে খুঁজতে যায়, দেখি টাকা নাই। এমন একটা অবস্থা, এখন পকেটে একটা পয়সা নাই। তোর আপু ওদিকে দাঁড়ায় আছে আমার জন্য, বাসার সামনে বসে তো আর দাঁড়ায় থাকতে পারে না, সেই মনে কর হাসপাতালের সামনে গেছে, হাসপাতালের সামনে পড়তে গেছিলো, সেই পড়া থেকে বের হয়ে দাঁড়ায় আছে। আর আমাদের তখন ফোনও ছিল না যে আমরা ফোনে কন্ট্যাক্ট করবো, হ্যাঁ, কারণ খুবই রেস্ট্রিকশনে রাখতো। মানে সে আমারে বলে গেছিলো আগের দিন যে আমি ওই জায়গাতে ঠিক 10টার সময় দাঁড়াবো, তুমি ঠিক 10টার সময় আইসো। এখন আমি তো মনে করো সকাল থেকে মাথা পুরো হ্যাং, যে টাকা পাচ্ছি না, আম্মু চলে গেছি স্কুলে, টাকা কই যাবে, টাকা কই পাবো, কীভাবে ওরে নিয়ে ঘুরতে যাব। যাই হোক, সেই খালি পকেটে হাঁটতে হাঁটতে হাসপাতালের সামনে গেলাম, গিয়ে ওরে বললাম যে দেখো আমার পকেটে টাকা নাই, কি করবো এখন বলো। বলছে কি আর করার, চলো হাঁটে আসি। তো মনে কর যে ও আমার সঙ্গে হাঁটছে, অনেক দূর হাঁটছে, কারণ শহরের ভিতরে বসে তো আর প্রেম করা যাইতো না, প্রেম করতে মনে করে একটু দূরে যাওয়া লাগতো। ধর যে ব্রিজে ঘুরতে গেছিলাম ওই দিনকে, তো ব্রিজ পর্যন্ত হাঁটতে হাঁটতে গেছি, একটা পয়সা ছিল না, টোটাল 7 কিলো, 7 14 কিলো রাস্তা দুজনে হাঁটছি। কখনো তোর আপু আমার একবার বলেও না যে মাহিন আমি একটু পানি খাবো, ঠিক আছে, বা একটু ওই ফুচকা বিক্রি করতেছে, ওই ফুচকাটা খাওয়াও আমাকে। তোর আপু কখনোই আমার এরকম প্রেশার দেয় নাই, কারণ ও জানতো যে আমার পকেটে টাকা নাই। তো এইভাবে করে আসলে আমাদের রিলেশনটা এতদিন ধরে চলছে। তো কথা হচ্ছে মানে তখন তো পকেটে টাকা ছিল না, দুজনে খুব তৃষ্ণা পাইছিল, পানিও খেতে পারি না। ইভেন ধর যে দোকানের পানি তো আর খাওয়ানো যায় না, রাস্তার পাশে পানি তো আর খাওয়ানো যায় না, একটা মিনারেল ওয়াটার না খাওয়ালে তো আবার কেমন যেন দেখায়। তো এই তো এইভাবে চলছে। কিন্তু এখন পকেটে টুকটাক টাকা হয়েছে। তোর আপু এখনও আমার কাছে তেমন আহামরি কিছু চায় না, খালি একটু মনে কর যে ড্রেস কিনতে চায়, এই হচ্ছে তার দাবি, আর কিছুই না। আচ্ছা, তারপরে বিয়ে করছি কবে, তাই তো? তো কাহিনী হচ্ছে যখন 2020 সাল আসলো, লকডাউন আসলো, হ্যাঁ, লকডাউন যখন আসলো, তো তখন দেখতেছি সবাই মোটামুটি বিয়ে শাদী করতেছে। আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না বিয়ে শাদী নিয়ে, কারণ আরে ভাই আমি নিজেই চলতে পারি না, আর তো মনে কর বউ। তো তারপরে
ওর বাসা থেকে হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসছে, মানে আমার কাছে না, মানে ওর বাসা থেকে হঠাৎ করে ওর জন্য ছেলে দেখা শুরু করছে। ও তো আমার জন্য কান্নাকাটি করতে লাগলো যে মানে ওর বাসা কখনোই আমাদেরকে মেনে নেয় নাই। তো আমি বললাম ঠিক আছে, আমি খুলনা আসি, খুলনা আসার পরে আমি তোমার বিয়ে করবো। মানে ওর বাসা থেকে তো মনে কর ছেলে টেলে দেখতেছিল। তারপরে খুলনা গেলাম, খুলনা গিয়ে ওরে বললাম যে চলো বিয়ে করে আসি। গেলাম, বিয়ে করে আসলাম। কিন্তু বিশ্বাস করে বিয়ে করে আমি স্টিল নাও ব্যাচেলর। এখন পর্যন্ত বাসর একটা হয় নাই, দুঃখ। এরকম কপাল যেন কোনো ছেলের না হয়, বিয়ে করেও যেন ব্যাচেলর না থাকা লাগে। তো কাহিনী হচ্ছে একটা জিনিস কি, দেখ জীবনটা এমন, জীবনটা হচ্ছে তোর অলওয়েজ আঁকা বাঁকা, মানে জীবন একটা পাহাড়ি রাস্তা, উঁচু আর নিচু, কখনো তোর জন্য জীবন সমতল না। সে তাতে তুই প্রেম করিস বা না করিস, তো জীবনটা সবসময় উঁচু নিচু থাকবে। এখন এই জন্য তুই যদি তোর কাছের মানুষকে দেখা গেল যে একটা উঁচু জায়গা আসছে, উঁচু জায়গাটা তুই ক্রস করতে পারবি না তোর কাছের মানুষকে নিয়ে, এই জন্য তুই যদি তোর কাছের মানুষকে ফেলে দিস বা ছেড়ে দিস, এটা তোর জন্য সবচেয়ে বড় একটা ভুল। যতই বিপদ আসুক না কেন জীবনে, কখনো কাছের মানুষকে ছাড়বি না, কাছের মানুষকে অলওয়েজ টেনে ধরবি, দেখবি বিপদ অনেক সোজা হয়ে যাবে। বিপদ চিরস্থায়ী না, কখনোই কোনো বিপদ চিরস্থায়ী না। বিপদ সবসময় মনে রাখবি স্বল্পস্থায়ী হয়, বিপদ সবসময় স্বল্পস্থায়ী হয়। অনেকে আমরা এটা ওভারকাম করতে পারি, অনেকে ওভারকাম করতে পারি না। যারা ওভারকাম করতে পারি না তারাই বলে বিপদ চিরস্থায়ী, আর যারা ওভারকাম করতে পারে তারাই বোঝে প্রকৃত সুখের মূল্যটা কী। তো বিপদ কোনোদিন চিরস্থায়ী না। তো বিপদ আসলে পরে যাই হোক না কেন ধৈর্য ধরবি, মাথা ঠান্ডা রাখবি, দেখবি ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, অনেক ভালো কিছু হবে। আমরা তো তাহলে পড়াশোনা থেকে অনেক পিছিয়ে গেলাম, এত গল্প টল্প করে তো আমরা পড়াশোনা থেকে পিছনে গেলাম। যেই প্রেমের গল্প বলা শুরু করলাম, এই লাইভে চলে আসছে 19-20 জন, আর যখন পড়াচ্ছিলাম তখন বদমাইশের দলগুলো কেউ লাইভেই ছিল না। বাসায় মানে নাই না, স্টিল নাও বাসায় মানে নাই। বাসায় মানলেও বাকি, না মানলেও বাকি, না মানলেও কিছু না। এখন আর বাসায় না মানলে কি করার আছে এখন বলো? মানবে, আশা করি একদিন মানবে, একদিন মানবে, অপেক্ষায় আছে। ওই যে বললাম না, বিপদ কখনো চিরস্থায়ী না, একদিন একদিন বিপদ কেটে যাবি। মানতেছে না, মানবে, একদিন মানবে, ধৈর্য ধরি, দেখি। আমার সাথে তুমি যে সম্পর্কটা বাড়াবা, কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমার কোনো শালি নেই, বুঝছো বাঁধন? দুঃখের বিষয় হচ্ছে আমার কোনো শালি নেই। কার বাসায় মানে নাই? কোশ্চেন ইজ গুড। বাসায় মানে নাই বলতে আসলে তোমার আপুর বাসায় মানে নাই, কারণ তোমার আপুর আব্বু আম্মা আমারে পছন্দ করতো না। না করার অবশ্য কারণ আছে, কারণ আমি একটু লাফাইনা টাইপের, তো একটু শয়তান বদমাইশ টাইপের। তো ওই যে বললাম, আমি কখনো ভালো ছিলাম না, ভালো না, এই জন্য শাশুড়ির আদর বঞ্চিত হবে না। আরে ভাই, বউর আদরটাই পাইলাম না, আর তো শাশুড়ির আদর কি যে কস না ভাই, মানে কি আর কব। হ্যাঁ, সাহসে তো অবশ্যই দরকার আছে। হ্যাঁ ভাই, একটা কথা কি, এই যে অনেকে বলে না যে বাপমার পছন্দ অনুসারে বিয়ে করা উচিত, আমি মানি, হ্যাঁ বাপমার পছন্দ অনুসারে বিয়ে করা উচিত। কিন্তু একটা কথা কি ভাই, নিজেদের জীবনটা তো আমার, বিয়ে করলে সংসার করলে তো করবো আমি, সুখ দুঃখ হলে হবে তো আমার। তো সেটা যদি আমার চয়েস হয় তাহলে তোমাদের সমস্যা কি? তো অনেক মা বাবা এটা বুঝতে চায় না। হ্যাঁ, অনেক মা বাবা এটা বুঝতে চায় না, ছেলে মেয়ের সুখের দিকে তাকাইতে চায় না। অনেক মা বাবা মনে করে আমি মা বাপ, তাহলে আমার কথা কেন শুনবে না। কিন্তু কথা হচ্ছে এখানে যে ভাই, বিয়ে করতেছে আপনার ছেলে অথবা মেয়ে, আপনার ছেলে মেয়ের তো একটা সুখ আছে, সেই সুখ তো আপনার কেড়ে নেওয়ার অধিকার নাই। এই জিনিসটা অনেক মা বাবা বুঝতে চায় না। পুচকা হোক, মানে পুচকা যে হবে, সেই হওয়ার প্রসেসই তো এখন পর্যন্ত আসে নাই, আর তো পুচকা কি যে বলো তোমরা, ছি ছি। হ্যাঁ, আসলে জিনিসটা কি, আচ্ছা যাই হোক, পড়াশোনায় আসি, অনেক গল্প হয়ে গেছে।
পড়াশোনায় আসি। বাফার দ্রবণ, বাফার দ্রবণে আসো। বাফার দ্রবণ, বাফার দ্রবণের এই যে তোমার হেন্ডারসন হাসেলবার্গ সমীকরণ আছে না, হেন্ডারসন হাসেলবার্গ সমীকরণ, যে পিএইচ ইকুয়াল টু পিকেএ মাইনাস লগ অফ সল্টের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। এই যে হেন্ডারসন হাসেলবার্গ সমীকরণ আছে, এই হেন্ডারসন হাসেলবার্গ সমীকরণ কোনো কাজে লাগবে না। রাবির জন্য হেন্ডারসন হাসেলবার্গ সমীকরণ কোনো কাজে লাগবে না। রাবি বলো, গুচ্ছ বলো, কৃষি বলো, কোথাও কোনো কাজে লাগবে না হেন্ডারসন হাসেলবার্গ সমীকরণ। সো একদম রিল্যাক্সে থাকতে পারো। এখান থেকে যদি আসে ম্যাথ, এখান থেকে যদি ম্যাথ আসে তো তোমার হচ্ছে গিয়ে ওই যে পিএইচ নির্ণয়ের গতকালকে দেখাইলাম না যে ট্রিক্সগুলো, সেখান থেকে আসতে পারে, বুঝছো? এখান থেকে যদি আসে তাহলে পিএইচ নির্ণয়ের যে ট্রিক্স থেকে আসতে পারে। সো হেন্ডারসন হাসেলবার্গ সমীকরণ লাগবে না। বাট তোমরা একটু মাথায় রাখবা যে অম্লীয় বাফার দ্রবণ কী জিনিস আর ক্ষারীয় বাফার দ্রবণ কী জিনিস। মানে অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি করা হয় আর ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি করা হয়, অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার কিভাবে তৈরি করা হয়। এখন দেখো, অম্লীয় বাফার তৈরি করার জন্য আমাদের কি লাগবে? একটা দুর্বল অম্ল লাগবে, দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ বা সল্ট, সোজা কথায় সল্ট। আর ক্ষারীয় বাফার দ্রবণের জন্য আমাদের লাগবে দুর্বল ক্ষার প্লাস সল্ট, দুর্বল ক্ষার প্লাস সল্ট। কই যাস? দাঁড়া মামা। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন দুর্বল অম্ল, আমরা একটা দুর্বল অম্ল উদাহরণ হিসেবে জানি, ধরো যে CH3 COOH, আর সল্ট হিসেবে মনে করো এই দুর্বল অম্লের সল্ট লাগবে, তাহলে CH3 COONA, এটা হচ্ছে দুর্বল অম্লের সল্ট। তাহলে এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। আর দুর্বল ক্ষার হিসেবে আছে কি, ধরো NH4OH, এটা একটা দুর্বল ক্ষার, আর এটার সল্ট হচ্ছে এরকম NH4Cl। এই দুইটাই ভর্তি পরীক্ষায় বেশি আসে, এই দুইটাই ভর্তি পরীক্ষায় বেশি আসে। আর প্রশ্ন, কেমিস্ট্রি প্রশ্ন খুব কঠিন হয় না কিন্তু, হ্যাঁ, কেমিস্ট্রি প্রশ্ন কোনো ভর্তি পরীক্ষায় দেখবা না যে কঠিন হয়েছে, সোজাই হবে, আমার বিশ্বাস তোমরা পারবা। ভাই স্টিল নাম আমি কুমার, ঠিক আছে, 100% পিওর ভার্জিন। ওকে, যাবি ডি ইউনিট, যাবি ডি ইউনিট, রাবি সি ইউনিট। মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে যাবি ডি ইউনিটের জন্য। হ্যাঁ, বিশেষ করে যাবি ডি ইউনিটের জন্য দেখো, এই যে খেয়াল করো, এই যে চোখের পানির পিএইচ 6.6 থেকে 7.6, মুখের লালার পিএইচ 6.2 থেকে 7.4, মাতৃদুগ্ধের পিএইচ 6.6 থেকে 6.9, প্রস্রাবের পিএইচ 4.5 থেকে 8.0, রক্তের পিএইচ 7.4। বুঝছো এই যে এই জিনিসটা। তারপরে খেয়াল করো ভালো করে, তোমার এই যে পাকস্থলীর পিএইচ 1.5 থেকে 3.5, কোনো বইতে এটাকে লেখা আছে 1 থেকে 2, কোনো বইতে এটাকে 1 থেকে 2 লেখা আছে। তারপরে তোমার ক্ষুদ্রান্ত্রের পিএইচ 7.5 থেকে 8.0। তারপরে দেখো জ্বরের ওষুধ ক্লোরোকুইন কেমন ধর্মী? ক্ষারধর্মী। এবং এটা কোথায় কাজ করে? ক্ষুদ্রান্ত্রে কাজ করে। কথাটা বুঝো, জ্বর ও ব্যথা নিবারক ওষুধ অ্যাসপিরিন, প্যারাসিটামল কেমন ধর্মী? অম্লধর্মী। অ্যাসপিরিন এবং প্যারাসিটামল কি? অম্লধর্মী। এটা কোথায় কাজ করে? পাকস্থলীতে কাজ করে। এই যে জিনিসটা দেখাইলাম, এই জিনিসটা যাবি ডি ইউনিটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যাবি ডি ইউনিট অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্গানিক কেমিস্ট্রি পড়াবো তো, অবশ্যই পড়াবো। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি পড়াবো।
এখন বাসায় বসে বাচ্চারা বাসায় বসে এটা ম্যাথ করবেন। হ্যাঁ, এই অধ্যায়ের কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো করবেন। এই যে কেপিকেসি থেকে দেখবেন, মানে কেপিকেসি থেকে যে বড় বড় ম্যাথ আসে না, কঠিন কঠিন, দেখবেন যে পরীক্ষা মানে সরি পরীক্ষা না, বইতে দেখবেন খুব কঠিন কঠিন কিছু ম্যাথ দেওয়া আছে, এগুলো লাগবে না। আমি কথা দিচ্ছি এগুলো লাগবে না। বাট কেপিকেসির যে রাশিমালাগুলো আছে, যে 4টা বিক্রিয়া লিখে দিচ্ছি, এই 4টা বিক্রিয়া একটু দেখবা এবং এই 4টা বিক্রিয়ার যে কেপিকেসির যে রাশিমালা আছে সেই রাশিমালাটা একটু মুখস্থ রাখবা। তারপরে তোমার হচ্ছে গিয়ে এই যে পিএইচের যে ম্যাথ, এই অধ্যায় থেকে আসলে পিএইচের ম্যাথটাই বেশি আসবে, বুঝছো? এই অধ্যায় থেকে আসলে পিএইচের ম্যাথটাই বেশি আসবে। আচ্ছা, এবার দেখো আমাদের পরিবেশ রসায়নে অ্যাসিড এবং বেইজের যে টপিকটা ছিল পরিবেশ রসায়নে, সেটা বাদ ছিল, সেটার ক্লাস আমরা এই সপ্তাহে করব। তাহলে এই সপ্তাহে আমরা অ্যাসিড, ক্ষার এবং দ্রাব্যতার টপিকটা পড়ব, কারণ দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে আমাদের দ্রাব্যতা বাকি ছিল, সেই দ্রাব্যতাও আমরা পড়ব এই সপ্তাহে, বুঝছো? এই সপ্তাহে রুটিন আজকে দিব, ক্লিয়ার? আর এই অধ্যায়টা একটু ভালো করে রিডিং পড়ে নিবা, এই অধ্যায়টা একটু ভালো করে রিডিং পড়ে নিবা, বুঝতে পারছি? আজকের ক্লাস এই পর্যন্তই, বুঝছো? অর্গানিকের ক্লাস থাকবে, অর্গানিকের ক্লাস আসবে এই সপ্তাহে। আমরা এইটুকু শেষ করার পরে অর্গানিকের ক্লাস দিব, বুঝছো? অর্গানিকের ক্লাস আমরা এই সপ্তাহে দিব। হ্যাঁ, এক সিটে 273 জন লড়বে, কিন্তু তারপরে তো কিছু করার নাই, পরীক্ষা তো দিতে হবে আমাদের, তাই না? বুঝতে পারছো? তো আজকের মতো এই পর্যন্তই। কারো যদি কোনো প্রবলেম থাকে আমার ইনবক্স করবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।